করছে শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো তোমরা? হ্যাঁ, মাঝখানে একটা ক্লাস নিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই তোমরা অনেকে ফেসবুকে দেখেছো, আমি আমার একটু বিশেষ একটা প্রোগ্রাম ছিল চিত্রনায়িকা মৌসুমীর সাথে। আমি দিয়েছি, যারা আমার সাথে লিঙ্কে আছো, একটা বড় ধরনের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। তো যার ফলে তোমাদের ক্লাসটা নিতে পারিনি, তবে আমরা বলে দিয়েছি নোটিশে যে এই শুক্রবার থেকে আমরা নিয়মিত ক্লাসটা নিব। ঠিক আছে? একটা করে এক্সট্রা ক্লাস শুক্রবার, প্রতি শুক্রবার এখন চলবে। তো সেটা 7টায় বলেছি, কেউ তোমরা একটু আবেদন করেছো স্যার 6:30 হলে ভালো হয়। তো আমি একটু চিন্তা করি, আমি শুক্রবারের আগে জানিয়ে দিব। ঠিক আছে? কয়টায় নিব। আচ্ছা, তো আমরা আজকে প্রশ্ন নিব ক্লাসটা শেষ করে। তোমরা এখন কেউ প্রশ্ন করবে না, কারণ আমি ব্যঞ্জন বর্ণটা শেষ করিনি। ঠিক আছে? আমি ব্যঞ্জন বর্ণের ক্লাসটা শেষ করবো আজকে, করে তোমাদের আমি যখন বলবো যে প্রশ্ন করো, তখন তোমরা তোমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলো আমাকে করবে। ঠিক আছে? এখন কিন্তু প্রশ্ন নিব না। কেন নিব না? কারণ আমি অনেক কিছুই কি বলিনি। ক্লিয়ার? আমি বলে শেষ করে প্রশ্ন নিব। আচ্ছা, আমরা গতদিন, তাহলে আমাকে আরেকবার একটু বর্ণগুলি মনে হয় লিখতে হচ্ছে। আমি একবার লিখছি, তোমাদের নিশ্চয়ই লেখা আছে। আমি একটু দ্রুত লিখে ফেললাম, নিশ্চয়ই তোমাদের লেখা আছে বলেই। আচ্ছা, এখন আমরা গতদিন এই মোটামুটি একটা আলোচনা করেছি, তোমাদের নিশ্চয় মনে থাকবে। একটু রিক্যাপ করছি হালকা করে। তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে আমরা কি বলেছিলাম? বর্গীয় বা স্পর্শ। মনে আছে না? কি বলেছিলাম? বর্গীয় বা কি স্পর্শ। বর্গীয় বা স্পর্শ। বর্গীয় বর্ণ কয়টি? 25টি। স্পর্শ বর্ণ কয়টি? 25টি। স্পর্শের অপর নাম কি? স্পর্শ বা স্পৃষ্ট। স্পর্শ বা স্পৃষ্ট 25টি, সেটিও 25টি। কোনগুলি? ক থেকে ম পর্যন্ত। আর এই যে 25টি বর্গীয় বর্ণ, এদেরকে আমরা 5টি বর্গে ভাগ করেছিলাম। কি বর্গ? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। তাই না? 5টি বর্গ, ক, চ, ট, ত, প। এবং এদের আবার স্পর্শ অনুযায়ী উচ্চারণ স্থান ছিল। স্পর্শ করে কথা আমরা বলেছিলাম, তাই না? কণ্ঠ, কণ্ঠ মনে আছে? কণ্ঠ বা জিহ্বা মূলীয়। আমি কিন্তু আজকে আর পড়াচ্ছি না, শুধু মনে করে দিচ্ছি। দেখাচ্ছি না? কণ্ঠ বা জিহ্বা মূলীয়, তারপরে তালব্য, তারপরে পশ্চাৎ দন্ত মূলীয় বা মূর্ধন্য বর্ণ, তারপরে কি দন্ত বর্ণ, তারপরে ওষ্ঠ বর্ণ। ঠিক আছে না? নিচে বলেছিলাম যে অন্তস্থ বর্ণ 4টি। অন্তস্থ জ, র, ল এবং একটা মনে মনে ব। এবং এটি সতর্ক করেছিলাম যে বর্ণমালায় ব আবার 2টি না, বর্ণমালায় ব 1টি। বাংলা বর্ণমালায় ব কয়টি? 1টি। কিন্তু বাংলা ভাষায় কয়টি ব ব্যবহার করা হয় বা ব্যবহারিক দিক দিয়ে, প্রয়োগের দিক দিয়ে কয়টি? তখন 2টি। কিন্তু বাংলা বর্ণমালায় কয়টি ব? 1টি। এর মধ্যে র কে একটা আলাদা নাম দিয়েছিলাম, কম্পন জাত। কি বলেছিলাম? কম্পন জাত 1টি র। ল কে কি বলেছিলাম? পার্শ্বিক বা পার্শ্বীয়। কিন্তু এরা কি তার মানে অন্তস্থ না? তাই এরা অন্তস্থ প্লাস কিন্তু এদের আলাদা পরিচয়, পার্শ্বিক, কম্পন জাত। সরি, কম্পন জাত এবং পার্শ্বিক। তার মানে ল একদিকে অন্তস্থ বর্ণ, আবার কি পার্শ্বিক বর্ণ। র একদিকে অন্তস্থ বর্ণ, আর একদিকে কি কম্পন জাত। তালব্যস্য, মূর্ধন্য, দন্তস্য, এই 4টিকে আমরা কি বলেছিলাম? শীষ বা উষ্ম। শীষ বা উষ্ম, মনে আছে?
এদের মধ্যে আরেকটা আমি ডিফাইন করেছিলাম যে তালব্য স কোথায়, এই যে তালুতে, তালব্য স উচ্চারণ কোথায়, তালু, তালব্য বর্ণ, তালু, তালব্য স। মূর্ধন্য স উচ্চারণ কোথায়, এই যে মূর্ধা বা পশ্চাৎ দন্তমূল। দন্ত স উচ্চারণ কোথায়, এই যে দন্ত। হয়ের উচ্চারণ কোথায়, কণ্ঠ। যদিও হ এখানে আছে কিন্তু হয়ের উচ্চারণ হ, ক যেমন ক, খ এই জায়গা থেকে উচ্চারণ হ। তাহলে হয়ের উচ্চারণ স্থান কি, কণ্ঠ, ক খ গ ঘ মোর জায়গা থেকে হ উচ্চারিত হ। ডয় বিন্দুর ঢয় বিন্দুর কিংবা আমরা যাকে বলছি ড্যাবিন্দর ঢাবিন্দর, এই দুটি বর্ণকে আমরা নাম দিয়েছিলাম তারঞ্জাত। মনে আছে অন্তঃস্থকে আমরা নাম দিয়েছিলাম অর্ধস্বর বা অর্ধব্যঞ্জন, সেমি ভাওয়েল সেমি কনসোনেন্ট। খণ্ডত্বকে কি বলেছিলাম, তয়ের অর্ধেক বা খণ্ড, তয়ের অর্ধেক বা খণ্ড। অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু তিনটি বর্ণ বলেছিলাম পরাশ্রয়ী। কি বলেছিলাম, পরাশ্রয়ী। পরাশ্রয়ী মানে কি, পরের আশ্রয়। যে বর্ণগুলি কি পরের আশ্রয়। পরাশ্রয়ী বর্ণ কয়টি, তিনটি, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। এদের মাঝে আমি চন্দ্রবিন্দুকে আলাদা নাম দিয়েছিলাম, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিল, আমি সেই প্রশ্নের উত্তরে যাবো পরে। আনুনাসিক বর্ণ, কি বর্ণ, আনুনাসিক বা বলেছিলাম কি সানুনাসিক। আনুনাসিক বা সানুনাসিক আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে যে বর্ণ নিজে নাসিক্য নয় কিন্তু অন্যকে কি নাসিক্য করে। চন্দ্রবিন্দু নিজে নাসিক্য না কিন্তু অন্যকে নাসিক্য করে, মনে রাখবেন চন্দ্রবিন্দু কিন্তু নাসিক্য না। তবে কেন কেউ কেউ কনফিউজড হয়েছেন, দেখবেন 9 10 এর বই বোর্ড ব্যাকরণে বলা আছে যে চন্দ্রবিন্দু তারপরে অনুস্বার এদের দোতিত ধ্বনি নাসিক্য। এখন ওখানে বোঝেনি, আপনি দেখবেন বোঝেন না কথাগুলি। নাসিক্য বর্ণ 5টা, এর সাথে অনুস্বার এবং চন্দ্রবিন্দের দোতিত ধ্বনি পড়বেন, 9 10 এর বইটা পড়বেন। এরা নাসিক্য না, এদের যে দোতিত ধ্বনি, এদের যে উচ্চারণ, চন্দ্রবিন্দু নাসিক্য না কিন্তু এটা পড়বেন চাঁদ। এবার এই ধ্বনিটা নাসিক্য, চ ধ্বনিটা নাসিক্য। এই যে আপনি যখন বলছেন কাঁঠাল, তখন এই ক ধ্বনিটা অর্থাৎ চন্দ্রবিন্দু যার উপরে থাকছে তাকে নাসিক্য করে দিচ্ছে। চন্দ্রবিন্দু নাসিক্য না, চন্দ্রবিন্দু দিয়ে দোতিত বা উচ্চারিত ধ্বনিটা নাসিক্য। একইভাবে অনুস্বার নাসিক্য নয় কিন্তু অনুস্বারের দোতিত ধ্বনি নাসিক্য। কেন, অনুস্বারের উচ্চারণ অনুস্বারের মতো না, অনুস্বারের কোনো উচ্চারণ নাই। গতদিন বলেছি যে ধ্বনি হচ্ছে 39টি, মনে আছে ধ্বনি কয়টি, 39টি। কেন বলেছি সেখানে বলেছিলাম যে কারো কারো উচ্চারণ নাই। অনুস্বারের কোনো উচ্চারণ নাই, বিসর্গের কোনো উচ্চারণ নাই, চন্দ্রবিন্দু নিজস্ব কোনো উচ্চারণ নাই। কিন্তু অনুস্বার শব্দে থাকবে না, তাহলে উচ্চারণ করবেন না আপনি। তাহলে যখন আপনি এটা থাকবে তখন এই অনুস্বারে কি কোনো উচ্চারণ করবেন না, করবেন। অনুস্বারের উচ্চারণ কার মতো, অনুস্বারের উচ্চারণ হচ্ছে উমর মতো। অনুস্বারে নিজের উচ্চারণ, অনুস্বার উচ্চারিত হয় কার মতো, উমর মতো। ফলে ওখানে বলা আছে অনুস্বার নাসিক্য না ভাই, চন্দ্রবিন্দু বলা আছে অনুস্বার এবং চন্দ্রবিন্দু দ্বারা দোতিত ধ্বনি। অনুস্বার ও চন্দ্রবিন্দু যে উচ্চারণ হলো সেই উচ্চারণটা কি নাসিক্য। বুঝতে পারলেন, তা বোঝেননি। এখন প্রশ্ন হয় অনুস্বার কার ধ্বনি, অনুস্বারের উচ্চারণ কার মতো হয়। অনুস্বার ইজিক্যাল টু উম, অনুস্বার ইজিক্যাল টু আসলে কি উম। তারপর অনুস্বারটি বর্ণ যার কোনো ধ্বনি নাই, উচ্চারণ নাই, অনুস্বারটা কার মতো উচ্চারিত হয়, উম মতো। একইভাবে বিসর্গ যার কোনো উচ্চারণ নাই, বিসর্গের নিজস্ব কোনো উচ্চারণ নাই। এখন দেখবেন সরিয়া আর বিসর্গ এর উচ্চারণ আ বিসর্গ নাকি আ, আ বিসর্গের উচ্চারণ কার মতো, এই যে হয়ের মতো হ। বিসর্গকে বলা হয় হয়ের ধ্বনি। উচ্চারণের দিক থেকে বিসর্গ আসলে কি হ। বয়াকার বিসর্গের উচ্চারণ কি, উচ্চারণ বা, বা। তাহলে বিসর্গ আসলে একটি বর্ণ কিন্তু একটি ধ্বনি না, কারণ নিজস্ব কোনো উচ্চারণ নাই। কিন্তু শব্দ থাকলে তো উচ্চারণ করবেন, কার মতো করবেন, বিসর্গকে করবেন হয়ের মতো। অনুস্বার থাকবে, অনুস্বার উচ্চারণ নাই, উচ্চারণ তো করতে হবে, কার মতো করবেন, উমর মতো। আর চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ নাই, একদমই নাই। সে কি করে, সে যার মাথার উপর বসে সেই শব্দটাকে নাসিক্য করে, সে বর্ণটাকে নিজে নাসিক্য না কিন্তু কাউকে কি করে নাসিক্য বানায়। কাজে চন্দ্রবিন্দু আর অনুস্বার নাসিক্য বলে অনেকে ইয়ে করছে। আসলে বইয়ে বলা আছে যে এই 5টি ও ও চন্দ্রবিন্দু এবং অনুস্বারের দোতিত ধ্বনি, উচ্চারিত ধ্বনিটা নাসিক্য, এই দুটো নাসিক্য না। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে এটা হলো আনুনাসিক বা সানুনাসিক চন্দ্রবিন্দু। আর অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু সাথে পরাশ্রয়ী।
আর এই পাঁচটি হলো নাসিক্য। নাসিক্যের অপর নাম অনুনাসিক। নাসিক্য না বলে অনু, এক হলো অনু আর একটা আনু। আনুনাসিক হলো চন্দ্রবিন্দু একটি, আর অনুনাসিক পাঁচটি। নাসিক্য মানে অনুনাসিক। ক্লিয়ার? এখন আমরা কি করব, এইখানে আমরা এক ঘটনা একটা ঘটবে। এখন লিখবেন দেখা যাচ্ছে না, কারণ কি কেন দেখা যাচ্ছে না? তাই তো কমেন্টস দেখা যাচ্ছে না কেন? না এখানে মনে হয় না, এখানে কি আচ্ছা কমেন্টস শো করছে না, কারণ কি? যে কোনোটা টিপো না, অন্যদিকে চলে যাবে। আপনাদের কমেন্টসগুলি আমি দেখতে পাচ্ছি না, আজকে কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আচ্ছা হতে পারে কেউ হয়তো করছেন না, আমি শেষে হয়তো দেখতে পাবো। আমি আজকে কোনো কমেন্টস আপনাদের দেখছি না, শো করছে না আমার মোবাইলে। অফ করে অন করলে হবে, কিন্তু ওরা যে সব ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা আমি কোনো আপনাদের কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। একটু কি আপনারা যারা কর্তৃপক্ষ আছেন কেউ কেউ বলবেন যে কেন দেখতে পাচ্ছি না কমেন্টসগুলা? কোনো কমেন্টসই আমাকে শো করছে না। একটু বিষয়টা একটু দেখে একটু জানাবেন, কেউ যদি থাকেন আমাদের এই চাকরি বিশেষ স্পেশালের কেউ, টেকনিক্যাল কেউ, একটু জানাবেন। আমি কারো কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো সেটা আমি হয়তো উত্তর দিব না, কিন্তু কেউ কমেন্টস করলে তো জিনিসটা দেখবো আমি কে কি করছেন, কিন্তু কোনো কমেন্টস শো করছে না। আচ্ছা এখন একটু লিখবেন যে লেখেন ষড়যন্ত্রে, লেখেন ষড়যন্ত্রে ঘর্ষণ বা কম্পন বা অনুরণনের উপর ভিত্তি করে, ষড়যন্ত্রে ঘর্ষণ বা কম্পন বা অনুরণনের উপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনি দুই প্রকার। ব্যঞ্জনধ্বনি দুই প্রকার। ষড়যন্ত্রে ঘর্ষণ বা কম্পন বা অনুরণনের উপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনি দুই প্রকার। একটি হচ্ছে ঘোষ আর একটি হচ্ছে অঘোষ। ঘোষ এবং কি অঘোষ। তাহলে ষড়যন্ত্রে ঘর্ষণ বা কম্পন বা অনুরণনের উপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনি কয় প্রকার? দুই প্রকার। কি কি? ঘোষ এবং অঘোষ। তাহলে ঘোষ কি লিখে নিতে পারেন, যে ধ্বনি উচ্চারণে ষড়যন্ত্রে ঘর্ষণ বা কম্পন বা অনুরণনের সৃষ্টি হয়। যে ধ্বনি উচ্চারণে ষড়যন্ত্রে ঘর্ষণ বা কম্পন বা অনুরণনের সৃষ্টি হয় সেটা হলো ঘোষ। যে ধ্বনি উচ্চারণে ষড়যন্ত্রে ঘর্ষণ বা কম্পন বা অনুরণনের সৃষ্টি হয় সেটা কি? ঘোষ। তাহলে অঘোষ কি? ওই সংজ্ঞাটি কপি করে সেম টু সেম কপি করে নিয়ে শুধু লিখবেন কি না, হয় না, হয় এই পর্যন্ত হলো ঘোষ। আর একে একদম এইটুকুই লিখে হয় এর পরে শুধু লিখবেন কি না, হয় না, তাহলে অঘোষ। যে ধ্বনি উচ্চারণে ষড়যন্ত্রে ঘর্ষণ বা কম্পন বা অনুরণনের সৃষ্টি হয় না, হয় ঘোষ, হয় না অঘোষ। তার মানে আমরা যখন ধ্বনিগুলো
আমাদের যে স্বরযন্ত্র আছে, যে স্বরযন্ত্র এটাকে বলা হয়, এই স্বরযন্ত্রে কিছু বর্ণ উচ্চারণ করতে গেলে ঘর্ষণ বা কম্পনের সৃষ্টি হয়, আর কিছু বর্ণ করতে গেলে ঘর্ষণ বা কম্পনের সৃষ্টি কি হয়। একটা ছোট গেট, তো মোটা মানুষ যদি বের হতে লাগে তাহলে একটু কি ছোট গেট, একটা মোটা মানুষ, তাহলে দুই পাশে ঘষা লাগছে। কিন্তু একটা পাতলা মানুষ, চিকন মানুষ ঢুকবে, তাহলে বা বের হবে, তাহলে ঘর্ষণ লাগছে না। তো স্বরযন্ত্রে যেমন কিছু বর্ণ আছে বের হতে গিয়ে ঘর্ষণ লাগে, আর কিছু বর্ণ বের হতে ঘর্ষণ লাগে। যেই বর্ণ উচ্চারণে ঘর্ষণ লাগে বা কম্পনের সৃষ্টি হবে অনুরণন, অনুরণন মানে কম্পন, ঘোষ, আর যেটাতে হয় না। এখন শিক্ষার্থী বন্ধুরা মজা বিষয়, আপনি এই যে নিচের কোনটি ঘোষ কোনটি অঘোষ পরীক্ষা প্রশ্ন হবে, নিচের কোনটি ঘোষ কোনটি অঘোষ, তখন আপনি উচ্চারণ করে দেখলেন যে কোথায় ঘর্ষণ লাগে আর কোথায় লাগে না। কাম হবে না। কেন কাম হবে না? কারণ এই ঘর্ষণ বা কম্পন খুবই খুবই সূক্ষ্ম, আপনি বুঝতে পারবেন না। আপনি বড় বড় ঘষায় তো টের পান, তাই না? আপনার স্নায়ু তো ভোতা। তার মানে এই কম্পন বা এই ঘর্ষণটা এতই সূক্ষ্ম, এতই হালকা যে আমরা যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু তার পড়া লাগতো না। পরীক্ষা আসবে কোনটি ঘোষ, তাহলে অপশন 4টা উচ্চারণ করবেন, গলায় ঘর্ষণ লাগছে তাহলে ঘোষ, লাগছে না তাহলে অবশ্যই, কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না। ফলে আমাদের সংজ্ঞাটা জানলাম, কিন্তু চেনার জন্য আমাদের কৌশলে যেতে হবে। কৌশলটা কি? এই যে বর্গের প্রথম দুটি বর্ণ অঘোষ লিখে নিতে পারেন, মনে রাখতে বর্গের 5টি করে বর্ণ না, প্রতিটা বর্গে কয়টি বর্ণ? 5টি করে বর্ণ, 1 2 3 4 5, 1 2 3 4 5। বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ। বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলা হয় অঘোষ। প্রথম দুটি বর্ণের নাম কি? অঘোষ, অঘোষ। তাহলে কোন ধ্বনি উচ্চারণে ঘর্ষণ লাগে না, নিচে কোন ধ্বনি উচ্চারণ বা কোন বর্ণটি উচ্চারণে, তাহলে দেখবেন যে বর্গের প্রথম এবং দ্বিতীয়। প্রথম এবং কি দ্বিতীয়। অঘোষ। এবার দেখা যাচ্ছে কমেন্টস? ধন্যবাদ, ফোন দিয়েছিল। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু যে বলেছ পদ্ধতিটা, তোমাকে ধন্যবাদ। তাহলে প্রথম দুটি বর্ণ কি? অঘোষ, আর পিছনের বর্ণগুলি কি? ঘোষ। বর্গের 5টি করে বর্ণ। তাহলে এখন দেখেন তো শিক্ষার্থী বন্ধু, যদি পরীক্ষা দ কি ঘোষ না অঘোষ, দ ঘোষ না অঘোষ, তাহলে কি বলবেন? তাহলে দ কত নম্বর আছে দেখবেন যে ত থ দ 3 নম্বরে, তাহলে ঘোষ। যদি 1 2 যে আপনি আন্তরিক পরীক্ষা দিবেন, ছক আঁকানো থাকবে না, পরীক্ষাটা বর্ণ দিয়ে বলবে এটা কি ঘোষ না অঘোষ, তখন আপনি বর্ণটা বর্গের বর্ণ ক্রম ধরে ধরে একটু সিরিয়াল করবেন। ধরেন আপনাকে বললো ঠ কি ঠ, তাহলে ট ঠ 2 তাহলে অঘোষ। 1 2 পড়লে কি অঘোষ, 1 2 পড়লে অঘোষ। আমরা মজা করে বলি গণ্যমান্য অঘোষ। গণ্যমান্য সামনে কারা থাকে? যারা গণ্যমান্য। অনুষ্ঠান হয় সামনের দিকে কারা বসে? যারা গণ্যমান্য। আর পিছনে কারা বসে? জঘন্য ঘোষ। তাহলে সামনের দুজন গণ্যমান্য অঘোষ, আর পিছনে যারা তারা জঘন্য ঘোষ। এটা ছোট করার জন্য একটা মজা টেকনিক, মনে রাখার জন্য। তাহলে যদি বলে ঝ কি ঝ, তাহলে চ ছ ঝ সাইরে চলে গেছে, তাহলে ঘোষ। চ কি, তাহলে চ সবার প্রথমে আছে, তাহলে অঘোষ সবার সামনে। তাহলে প্রথম এবং দ্বিতীয় বর্ণটা বর্গের অঘোষ, আর পিছনের গুলি ঘোষ। এটা মনে থাকবে। ঘর্ষণ লাগে বা লাগে না এটা দিয়ে বুঝলে আসলে খুব ভালো হয়, কিন্তু আমরা ওই অনুভূতিটা আমাদের ওইভাবে নাই বলে আমরা বিভ্রান্ত হব বলেই আমরা টেকনিক যে বর্গের প্রথম এবং দ্বিতীয় অঘোষ, আর পিছনের গুলি ঘোষ। আচ্ছা, এখন লেখেন যে বাতাসের কি প্রবাহের ভিত্তিতে, বাতাসের চাপের উপর ভিত্তি করে, রাখেন বাতাসের চাপের উপর ভিত্তি করে, বাতাসের চাপের উপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনি 2 প্রকার। বাতাসের চাপের উপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনি 2 প্রকার। কিসের উপর ভিত্তি করে? বাতাসের চাপের উপর। ঘর্ষণের উপর ভিত্তি করে 2 প্রকার, চাপের উপরও 2 প্রকার। কি কি? একটি হচ্ছে
অল্প প্রাণ, আরেকটি কি মহাপ্রাণ। অল্প প্রাণ এবং মহাপ্রাণ, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অল্প প্রাণ এবং মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ কি? যে ধ্বনি উচ্চারণে বাতাসের চাপের স্বল্পতা থাকে, যে ধ্বনি উচ্চারণে বাতাসের চাপের কি স্বল্পতা থাকে, স্বল্পতা থাকে, অর্থাৎ কম বাতাস বের হয়। যে ধ্বনি উচ্চারণে বাতাসের চাপের স্বল্পতা থাকে অর্থাৎ কম বাতাস বের হয়, অল্প প্রাণ। অর্থাৎ যখন আমরা উচ্চারণ করি বাতাস বের হয়, তো প্রত্যেকটা ধ্বনিতে বাতাস বের হয়, কোনটাতে বেশি বাতাস বের হয় আর কোনটাতে একটু কম বাতাস বের হয়। যে ধ্বনি উচ্চারণে বাতাসের চাপের স্বল্পতা থাকে অর্থাৎ কম বাতাস বের হয়, অল্প প্রাণ। তাহলে মহাপ্রাণ কি? উল্টা, যে ধ্বনি উচ্চারণে বাতাসের চাপের কি আধিক্য থাকে, যে ধ্বনি উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে অর্থাৎ বেশি বাতাস বের হয়, মহাপ্রাণ। তাহলে যখন আমরা উচ্চারণ করি শব্দগুলো বা ধ্বনিগুলি বা বর্ণগুলি, তাহলে যেই ধ্বনিটা বলতে গেলে বাতাস অল্প বের হয় সেটা অল্প প্রাণ, আর যেটা বেশি বের হয় সেটা মহাপ্রাণ। এটা কিছুটা বোঝা যায়, তবে চেষ্টা করবো আমরা বোঝার। যদি না বুঝতে পারি তাহলে কৌশল আছে। যদি বাতাস দিয়ে বুঝতে পারি তাহলে ব্যাকরণিক অথেন্টিক হইতে বুঝলাম, আর যদি বাতাস দিয়ে না বুঝি তাহলে কৌশলে বুঝবো। দেখা যাক আমরা কি করি। আশা করি আপনারা একটু লিখতে পেরেছেন। আচ্ছা, এখন পরীক্ষা বলবো নিচের কোনটি অল্প প্রাণ কোনটি মহাপ্রাণ, বা একটা বর্ণ দিয়ে বলবো এটি কি বর্ণ, অল্প প্রাণ নাকি মহাপ্রাণ। তাহলে আপনি উচ্চারণ করে দেখবেন। আচ্ছা, একটু দেখি প্রথমে। আচ্ছা দেখেন, বলেন তো ক, ক, খ, গ, ঘ, ক, খ। একটু লক্ষ্য করেন, দেখেন আমি বলছি, এটা না বুঝলেও আমি কৌশলে যাবো, কিন্তু যদি বুঝেন তাহলে আপনার ভালো লাগবে, ব্যাকরণিক ওইটা আপনি বুঝলেন। ক, খ, যখন আপনি ক বলছেন, ক আর খ, এই দুটার মধ্যে আপনি একটু লক্ষ্য করেন যে একটা একটু আরাম করে বলা যাচ্ছে, আর একটা বলতে গেলে একটু চাপ দিতে হচ্ছে। একটা বলে একটু চাপ। গ, ঘ, গলা, ঘাড়, গলা আর ঘাড়। গলা বলেন, গলা, আর একটু বলেন ঘাড়, গলা ব্যথা, ঘাড় ব্যথা। তো যখন আপনি ঘাড় বলছেন ঘ, তখন দেখেন একটু বাড়তি একটু প্রেশার দিতে হচ্ছে। গ অনেকটা সহজে বলা যাচ্ছে। গ, ঘ, ক, খ, কই আর খই। খই বলতে গেলে একটুখানি বাড়তি, খুব বেশি না, কিন্তু আপনি যদি বোঝেন দেখেন যে একটু। তার মানে ক আর গ বলতে গেলে অনায়াসে তার বলা যায় অল্প পরিশ্রমে, আর খ এবং ঘ বলতে গেলে যেন একটু বাড়তি প্রেশার সৃষ্টি করতে হয়, কারণ একটু বেশি বাতাস বের করতে চাই আমি, ফলে একটু বাড়তি চাপটা বেশি দিতে হয়। ঠিক আছে, একইভাবে আপনি দেখবেন। আর যদি এত কিছু ঝামেলায় না যেতে চান, বাতাস কম না বেশি, চাপ দিচ্ছে না দিচ্ছে না, আমার এত বোঝার টাইম নেই, তাহলে কৌশলটা কি? বর্গের বেজোড় বর্ণগুলি অল্প প্রাণ। বেজোড় ইজ ইকুয়াল টু অল্প, বর্গের বেজোড় ইজ ইকুয়াল টু কি অল্প, আর জোড় ইজ ইকুয়াল টু মহা। ঝামেলা শেষ। তার মানে বর্ণটা যে 5টি করে বর্ণ, এই 5টা বর্ণের সিরিয়াল জোড়ে নাকি বেজোড়ে, অর্থাৎ বেজোড়ে যদি হয় তাহলে অল্প প্রাণ, বেজোড় ইজ ইকুয়াল টু অল্প, আর জোড় ইজ ইকুয়াল টু কি মহা। বেজোড় অল্প আর জোড় মহা। এখন আমরা চেক করি একটু। তাহলে যদি পরীক্ষা বলে যে ফ কি, ফ, তাহলে আমরা ওই ব্যাকরণিক পদ্ধতি নাকি কৌশলে চলে যাবো, শর্টকাট হবে। ঠিক আছে, তাহলে ফ কোথায় আছে? ওই যে বর্গের প, বর্গের প, ফ, দুই মানে জোড়। বর্গে তার অবস্থানটা কি, জোড়ে না বেজোড়ে?
বলে দ কি দ, তাহলে ত থ দ যে কোন আঙুল, ওখানে তো আমাদের ছকের মতো দেওয়া নাই, পরীক্ষাতে শুধু বর্ণটা দেওয়া আছে, আপনি বর্গের বর্ণটা নাম্বারটা গুনবেন দ, তাহলে ত থ দ 3 মানে বেজোড় অল্প প্রাণ। ট কি ট, তাহলে ট এর সাথে 1 1 মানে বেজোড়, 1 মানে বেজোড় 1 3 5, তাহলে বর্গের 1 3 এবং কি 5 এ যারা আছে তাহলে অল্প প্রাণ। কয়ের নিচে গয়ের নিচে এবং মুর নিচে এগুলো এই যে এতদিন তো লম্বা লম্বা পড়েছেন, এই পাতা এবার খাড়া খাড়া করতে হবে। এতদিন পড়েছেন ক খ গ ঘ ম চ ছ জ ঝ, এখন পড়তে হবে বড় বেলার পড়া কি ক চ ট ত প, খ ছ ঠ থ ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ দ ব, ম য় ন ন ম। ক চ ট ত প, খ ছ ঠ থ প, গ জ ড দ ব, ঘ ঝ ড দ ব। বর্গের একে কারা আছে, একে ক চ ট ত প, দুয়ে কারা আছে খ ছ ঠ থ ফ, তিনে কারা আছে গ জ ড দ ব, চারে কারা আছে ঘ ঝ ঢ দ ব, পাঁচে কারা আছে ম ই মূর্ধন্য দন্ত ন ম। আচ্ছা এভাবে যদি পড়ে খাবেন, না পড়লে ভয় পাবেন না যে স্যার আপনি তো মুখস্থ করেছেন আমি কেমন করবো, আপনার তো কাজই বাংলা পড়া, আমার তো মেলা পড়া, তাহলে আপনার মুখস্থ দরকার একদম। পরীক্ষা এলে ধরে পরীক্ষা এলো দ যে বললাম, তাহলে কি ত থ দ 3, 3 নম্বর বেজোড় ধরো অল্প, ঘোষ অবশ্য বলে। আচ্ছা এখন যদি ক বলে ক, ক ইজ ইকুয়াল টু হোয়াট, ভালো করে খেয়াল করেন, ক ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে কি বলবেন অল্প প্রাণ, তাহলে অঘোষ না, তাহলে কয়ের নাম অঘোষ অল্প প্রাণ। কয়ের নাম কি, কয়ের নাম হলো অঘোষ অল্প প্রাণ, কয়ের নাম অঘোষ অল্প প্রাণ। একসাথে তার মানে ক একবারে হলো অঘোষ আর একবার অল্প প্রাণ, তাহলে কয়ের নাম অঘোষ অল্প প্রাণ। তাহলে চয়ের নাম কি, চ কি অঘোষ অল্প প্রাণ, ট কি অঘোষ অল্প প্রাণ, ত কি অঘোষ অল্প প্রাণ, ক ছ ট ত প কি, ক ছ ট ত প গুচ্ছের নাম কি, বা নিচে কোন গুচ্ছ, কোন দিও আসতে পারে কোন গুচ্ছ, তাহলে ক ছ ট ত প অঘোষ অল্প প্রাণ। কোন সমস্যা আছে? অঘোষ এই সবাই একে যারা আছে সবাই অঘোষ এবং একে যারা আছে সবাই অল্প প্রাণ, তাহলে একসাথে এদের নাম কি অঘোষ অল্প প্রাণ। দুইয়ে যারা আছে দুই এর অঘোষ কিন্তু মহাপ্রাণ। ঘোষের দিক থেকে অঘোষ, দুইবার ভাবেন ঘোষের দিক থেকে, দুইয়ে যারা আছে ঘোষের দিক থেকে তার অঘোষ, এক দুই দুটো অঘোষ, কিন্তু প্রাণের দিক থেকে দুইয়ে যারা আছে তার জোর মহাপ্রাণ। তাহলে খ ছ ঠ থ ফ এর নাম কি অঘোষ মহাপ্রাণ। ক ছ ট ত প এটা হলো অঘোষ অল্প প্রাণ, অঘোষ কি অল্প প্রাণ, আর খ ছ ঠ ত ফ এর নাম কি এরা অঘোষ কিন্তু অঘোষ কি মহা। তাহলে একটা হলো অঘোষ অল্প আর একটা অঘোষ কি মহা। ক ছ ট ত প অঘোষ অল্প আর খ ছ ঠ ত ফ কি অঘোষ মহা। আচ্ছা গ ছ ট ত প ঘোষ না ঘোষ, আগে ধরবেন ঘোষ না ঘোষ, ঘোষ তিনে চলে গেছে ঘোষ, অল্প না মহা বেজোড়ে আছে তাহলে অল্প, তাহলে গ ছ ট ত প এর নাম কি ঘোষ অল্প, গ ছ ট ত প এর নাম ঘোষ কি অল্প, ঘোষ অল্প। বোর্ড কি দেখতে পাচ্ছেন? আচ্ছা নোটিফিকেশনের বিষয়টা আমাদের রুটিন দেওয়া আছে 9টায় ক্লাস, আমরা আজকে একটুখানি চেঞ্জ করেছি বলে 15 মিনিট ওটা আপনাদের ইয়েতে দিয়েছি। নোটিফিকেশন আমি বুঝি নাই, ঠিক আছে? আমাদের তো রুটিন, একটা ফিক্সড রুটিন, কিন্তু হঠাৎ করে কোনো লাইভ না, এটা ফিক্সড রুটিন প্রতি শনি সোমবার রাত 9টায়। এবং যেহেতু আজকে ক্লাসে 15 মিনিট পিছাবো, তবুও আমি কিন্তু নোটিশ আকারে দিয়েছি। আপনি অবশ্যই কি করবেন, গ্রুপে একটু একবার সারাদিনে একবার একটু চোখ বলাবেন না, ঠিক আছে? আর আমাদের তো হঠাৎ একটা ফিক্সড রুটিন 9টায়, শনি সোমবার 9টায়, তারপরেও 10-5 মিনিট আমার তো ব্যক্তিগত কারণ হতে পারে, সেক্ষেত্রে আমি জানিয়ে দিয়েছি, ঠিক আছে? একটু পেজটা আমাদের গ্রুপটা একটু দেখবেন। আচ্ছা তাহলে গ জ ড দ প অঘোষ অল্প প্রাণ, সরি ঘোষ অল্প প্রাণ, তাহলে ঘ জ ড দ ব কি ঘ জ ড দ ব ঘোষ মহাপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, ঘ জ ড দ ব ঘোষ আর প্রাণের দিক থেকে মহাপ্রাণ, তাহলে নাম কি ঘোষ মহা। আর এই বর্ণগুলির নাম মূলত নাসিক্য,
মূলত নাসিক্য, কিন্তু শিক্ষার্থী বন্ধু নাসিক্য বর্ণগুলি কি? যদি বলে ঘোষ ন ঘোষ তাহলে কি বলবেন? নাসিক্য বর্ণগুলি ঘোষ, পিছনে আছে ঘোষ। অল্প না মহা, পাঁচ বেজোড়ে আছে তাহলে অল্প। আবার বলছি এদের মূল পরিচয় এরা নাসিক্য, এদের মূল পরিচয় কি? এরা নাসিক্য, কিন্তু নাসিক্য হলেও এরা ঘোষ ন ঘোষ। যদি প্রশ্ন করে নাসিক্য বর্ণগুলি ঘোষ ন ঘোষ তাহলে বলবেন ঘোষ। কেন? যে পিছনে আছে ঘর্ষণ লাগে। যদি বলে অল্প না মহা তাহলে পাঁচ আছে তাহলে অল্প। এদের মূল পরিচয় যদিও নাসিক্য, কিন্তু ঘোষ অঘোষ বললে বলবেন ঘোষ, আর অল্প মহা জিজ্ঞেস করলে বলবেন কি? অল্প। ওকে, তাহলে আমি আরেকবার বলি। তাহলে প্রথম দুটি অঘোষ, প্রথম দুই বর্ণকে অঘোষ। এই অঘোষের একটা হলো অঘোষ অল্প, একটা হলো অঘোষ মহা। অঘোষ অল্প, অঘোষ মহা। তারপরে বর্ণগুলি ঘোষ, তাহলে ঘোষ অল্প, ঘোষ মহা। 5 নম্বরটাও ঘোষ অল্প, তবে এটা পরীক্ষায় সাধারণত আসে না, এটা নাসিক্য হিসাবে আসে। তাহলে এই চারটি অঘোষ অল্প, অঘোষ মহা, ঘোষ অল্প, ঘোষ মহা, 5 নম্বর নাসিক্য। তারপরে বোঝালাম নাসিক্য বর্ণ যদি ঘোষ অঘোষ অল্প প্রাণ জিজ্ঞেস করে তাহলে ওই যে পদ্ধতি, পিছনে আছে ঘোষ, পাশে আছে অল্প। ক্লিয়ার? একটু নিচের দিকে আসেন, নিচের দিকে। এগুলি বইটাই নাই, কিন্তু একটু জেনে রাখেন। আমি দেখেন শিক্ষার্থী একটু মনোযোগ দেন নিচে। তালব্যস্য, মূর্ধন্য, দন্তস্য। গতদিন বলেছিলাম 3টি বর্ণ, কিন্তু উচ্চারণে এক, ধ্বনি এক, একটাই তালব্যস্য। তাহলে সব বর্ণ কয়টি? 3টি। সব বর্ণ 3টি, স্বধ্বনি একটি। তাহলে এই দুটো স্বর উচ্চারণের ক্ষেত্রে কোনো ভ্যালু নাই। উচ্চারণের ক্ষেত্রে এই দুটো স্বরের কোনো ভ্যালু নাই। ভ্যালু কার? এই স্বর। এই স্বর কি যে একই আছে, অঘোষ অল্প। তাহলে এই দুটো কোথায় আছে দেখবেন। উচ্চারণের ক্ষেত্রে যেই স্বরই দিক এই স্বর, তাহলে অঘোষ অল্প। ক্লিয়ার কথাটি? তার মানে এরা কত নম্বরে আছে এটা দেখা যাবে। ওই দুটার কোনো উচ্চারণ নাই। উচ্চারণটা কার? শুধু তালবস্য। মূর্ধন্য স থাকলে তালবস্য উচ্চারণ, উচ্চারণ অনুযায়ী যে আমরা ভাগ করছি ঘোষ অঘোষ অল্প মহা। তাহলে দন্তস্ব, তালবস্য, মূর্ধন্য স যাই দিক, তিনটার উচ্চারণ স্থান কি? এই যে প্রথমে। তাই দেখেন অঘোষ অল্প, তালবস্য অঘোষ অল্প, মূর্ধন্য স অঘোষ অল্প, দন্তস্ব অঘোষ অল্প। ক্লিয়ার? অঘোষ অল্প, তিনটা স্বরই অঘোষ অল্প। হ সারে আছে, সার, মানে সার কি? অঘোষ মহা। সরি, অঘোষ মহা না, ঘোষ মহা। পিছনে আছে, এর উচ্চারণ তো শয়েদের মতন, এর উচ্চারণ আলাদা। তাহলে 4 নম্বর আছে, তাহলে 4 নম্বর কি? হ ঘোষ মহা, ঘোষ মহা। 4 আছে ঘোষ মহা। এই তিনটার উচ্চারণ তালবস্যের মতো। প্রথমে তাহলে অঘোষ অল্প, আর হয় যেহেতু 4 নম্বরে আছে, হয় উচ্চারণ আলাদা, 4 এটা ঘোষ মহা। দেখেন এই যে অন্তস্থ জ, এর কোনো উচ্চারণ নাই। কেন? যে বর্গীয় জ, এক, দুটো বর্ণ, দুটো জ, কিন্তু উচ্চারণ কি? এক। অর্থাৎ বলেছিলাম কতদিন যে আমার যা আর তুই বাড়ি যা, দুটো ভিন্ন বর্ণ দিয়ে লিখেছি, কিন্তু উচ্চারণটা কি? এক। আচ্ছা, অন্তস্থ জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একজন প্রশ্ন করেছেন ঘোষ অঘোষ অল্প মহা হয় না, তারই তো উত্তর দিচ্ছি ভাই। আমি তো বলেছি যে প্রশ্ন তো আগে যদি করেন তাহলে তো বিপদ। আমি একটা কথা বলেছি, ঘোষ অঘোষ হবে না কেন? তাহলে আমি এখন কি বলছি বুঝা গেছে? আপনারা যদি আগে প্রশ্ন করে ফেলেন, আমি বলেছি প্রশ্ন করার সুযোগ করে দিব, তারপর আপনারা অতি কৌতূহল হয়ে করছেন। আমি তো এই জন্য ঘোষ অঘোষ বলছি। আচ্ছা, তাহলে বর্গীয় জ অন্তস্থ দুটি বর্ণ, কিন্তু উচ্চারণ একটা, বর্গীয় জ এর মতো। কাজেই অন্তস্থ জ কি? বর্গীয় জ যা তাই। বর্গীয় জ কি? ঘোষ অল্প, বর্গীয় জ ঘোষ অল্প, তাহলে অন্তস্থ জ একই, সেম সেম, ঘোষ অল্প। এই যে দেখেন একটা কি আমাদের আছে হচ্ছে কি? র, র, র। এই যে ব আর র, ব আর বয়ের নিচে একটা ফোঁটা, একই ধ্বনি। যদি উচ্চারণ মনে করছেন আলাদা, কিন্তু ছিল ব আর বয় শূন্য র। তাহলে বয়স র কি? ব যা তাই। ব কি? ঘোষ অল্প, তাহলে র ঘোষ অল্প। দেখেন এটা ডয় শূন্য র, ঢয় শূন্য র। ভাই এই যে ড ঢ, এই যে ড, এই যে ঢ, ডয় শূন্য র কোনো উচ্চারণ আপনার জানার দরকার নেই। আসলে এই যে ড আর এটাই কি? ডয়ে এটা কি? টিপ। তাহলে যে সুমি সে সুমি, টিপ দিলেও সুমি, না দিলেও সে সুমি, একই। এই যে ঢ আর এই যে ঢয় বিন্দু র, এক উচ্চারণ। তার মানে ড কি? ড তিনে আছে, তাহলে ঘোষ অল্প, তাহলে ডয় শূন্য। এটা কত নম্বর আছে দেখা যাবে না, মানে এরা কই এদের বিভিন্ন শাখা। তাহলে ডয় শূন্য র কি? এই যে ড যা ঘোষ অল্প। ঢয় শূন্য র কি? এই যে ঢ কি?
ঘোষ মহা। ক্লিয়ার? তাহলে বয় শূন্য র ব যেখানে আছে সেখানে বয় শূন্য র, ঢয় শূন্য র ঢ যেখানে আছে কোথায় আছে এটা দেখবেন এই অনুযায়ী এরা, এই বর্ণগুলি এরা অনুযায়ী ম্যাক্সিমাম। অন্তস্থ অ, অন্তস্থ অ কি অন্তস্থ ঘোষ কিন্তু অল্প, এই যে তিনে আছে অন্তস্থ ঘোষ কিন্তু অল্প, লিখে নেন অন্তস্থ ঘোষ অল্প। 3 নম্বরে আছে দেখবেন তিনে আছে ঘোষ অল্প। খণ্ডত্ব তো কোনো বর্ণই না, মনে আছে এই যে তয়ের উচ্চারণ যা খণ্ডত্ব তাই, শুধু একটা ছোট করে আর একটা বড় করে কিন্তু উচ্চারণটা এক। তাহলে খণ্ডত্ব কি এই যে অঘোষ অল্প তজা তাই, খণ্ডত্ব কি ঘোষ না ঘোষ অল্প না ম, তাহলে তজা খণ্ডত্ব তাই, তয়েরই তো রূপ খণ্ডত্ব। এদের তো কোনো উচ্চারণ নাই, তো ঘোষে ঘোষ কেমনে হবে? উচ্চারণ আছে? হ্যাঁ, তাহলে যদি উমর মতো উচ্চারণ হয় তাহলে উমর জাকায়, তাহলে অনুসার কি ঘোষ না ঘোষ অল্প না, যদি জিজ্ঞেস করে আপনাকে তাহলে এদের তো উচ্চারণ উমর মতো, তাহলে উমর জাকায় উচ্চারণটা নাসিক্য, উচ্চারণটা ঘোষ, উচ্চারণটা অল্প প্রাণ। বিসর্গ উচ্চারণ হয় মতো, তাহলে হজা বিসর্গ তাই। এদের উচ্চারণ নাই, এরা যার মতো উচ্চারিত হয় পরস্পরই যার মতো উচ্চারিত হয় সে তাদের বিসর্গ হ, তাহলে হ কি ঘোষ অল্প, সরি ঘোষ মহা, চারে আছে হ। চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ নাই, চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ নাই, শুধু সে কি করে যার মাথায় থাকে তাকে নাসিক্য করে। চন্দ্রবিন্দুর উচ্চারণ ওই ব্যঞ্জনের উচ্চারণটা নাসিক্য হয়, বুঝতে পারলেন? স অনাসিক্য, কিন্তু এবার স কি নাসিক্য চ। চন্দ্রবিন্দুর না উচ্চারণটা সটা নাসিক্য হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা র পেলেন, ল ল কোথায় আছে? যে ল আছে তিনে আছে, তিনে থাকলে কি অঘোষ অল্প, তিনে থাকলে তাহলে র ল দুটাই কি অঘোষ অল্প। রটা ব যেখানে আছে এই জন্য অঘোষ অল্প, আর লটা তো অরিজিনাল কি তিনে আছে, তাহলে তিনে থাকলে অঘোষ, সরি অঘোষ কেন ঘোষ অল্প। তিনে থাকলে কি এই যে তিনে আছে ল, ল এর কোনো শাখা প্রশাখা নাই, তাহলে তিনে আছে ল, ল হচ্ছে অঘোষ, আমরা বলছি ঘোষ অল্প। সরি শিক্ষার্থী বন্ধুরা, ল ঘোষ অল্প। আর ব যদিও দুয়ে আছে, সরি র যদিও দুয়ে আছে, কিন্তু র এর তো উচ্চারণ কার মতো বয়ের অনুযায়ী, ব ফোঁটা তাহলে ব, আর একটা বয়ের শূন্য বা বয় বিন্দু, বুঝতে পারলেন? তাহলে র এর উচ্চারণ কি ব ঘোষ অল্প, ল তিনে আছে ঘোষ অল্প। এখন তাহলে আমাদের মোটামুটি আমরা ঘোষ অঘোষ অল্প প্রাণ জানলাম। আরেকটা তথ্য বলে থামবো যে ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আচ্ছা অন্তস্থ জ চ ছ জ, আচ্ছা কেন এক হবে না ভাই? কেন এক হবে না বলেন তো? একই তো হয়েছে, আপনি তো বোঝেন নাই আপনারা। আচ্ছা অন্তস্থ আছে, অন্তস্থ কোথায় আছে বলেন তো? অন্তস্থ এখানে আছে না এগাধা, আর জ কোথায় আছে? বর্গীয় জ কোথায় আছে? 3 এগারে গাধা। যে গাধা প্রশ্ন করেছি দেখ ভালো করে বাবা, অন্তস্থ জ কোথায় আছে এটা দিয়ে উচ্চারণ না, অন্তস্থ জ কি বলেছি দেখ তো, বর্গীয় জ যেখানে আছে, বর্গীয় জ কোথায় আছে? ওই গাধা বর্গীয় জ আছে 3 এ, তো 3 কি 3 ঘোষ অল্প না? 3 ঘোষ অল্প, তাহলে অন্তস্থ কোথায় আছে? অন্তস্থ কোথায় আছে দেখ, কোথায় আছে? 3 এ। তো কি বললাম তোকে ঘোষ অল্প বলেছে না? তো অন্তস্থ জয় উচ্চারণ অন্তস্থের মতো হয়েছে না আলাদা হয়েছে? দেখ তো মেলা। অন্তস্থ জ কোথায় আছে এটা তো উচ্চারণ না রে বাবা, অন্তস্থ জ কোথায় উচ্চারণটা আছে জয়ের মতো, তাহলে বললাম জ স স জ, তাহলে 3 এ, 3 এ মানে কি ঘোষ অল্প, তাহলে অন্তস্থ কোথায়? ডয়সনা রসনা অন্তস্থ, তাহলে এটা তো ঘোষ অল্প লিখে দিয়েছি। মেলাও তো বাবা, অন্তস্থ জ আর অন্তস্থ কি দুটো ঘোষ অল্প হয়েছে না? তাহলে কেন হলো না? ওর মতই তো উচ্চারণ হয়েছে, আলাদা হয়েছে কি? অন্তস্থ আর অন্তস্থের উচ্চারণ স্থানকে আলাদা হয়েছে। দেখো তো আমাকে, দেখো তো তুমি তো বোঝো না যে এটা এখানে আছে বলে এর উচ্চারণ না। অন্তস্থের উচ্চারণ কি বর্গীয় জ 3, এই বর্গীয় জ অনুযায়ী, আর অন্তস্থ তো 3 এ আছে, তাহলে এর উচ্চারণ তো হবে। তাহলে আসলে এটার উচ্চারণ কি আলাদা হলো না একই হলো? একই, তার মানে ফোঁটা থাকলে তার উচ্চারণ স্থান আলাদা হয় না, বুঝতে পারলা? তাহলে ঠিক ভালো বলেছে। তাহলে ব আর ব বিন্দু একই উচ্চারণ, ড
তাই না? ড আর কি ড বিন্দু র একই উচ্চারণ, ঢ আর ঢ বিন্দু একই উচ্চারণ। অনুরূপভাবে জ আর এই যে জয় বিন্দু অন্তস্থ একই জানি বোঝাতে পেরেছি? অন্তস্থটা নিয়ে কনফিউশন ছিল। তাহলে অন্তস্থ মানে বর্গীয় জ, আর বর্গীয় জ তীরে ঘোষ অল্প, অন্তস্থটা তীরে ঘোষ অল্প। আমি তাই বলেছি, তুমি বুঝতে পারো না অথবা গেস করতে পারো। ঠিক আছে, দেখো ওকে। আচ্ছা, এবার আমরা বললাম যে ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ছিল কার? 11টা স্বরের মধ্যে 10টারই কার হয় আর একটার হয় না। ব্যঞ্জনের ব্যতিক্রম 39টা ব্যঞ্জন, ফলা হয় মাত্র 6টি। ফলা কয়টি? দেখো, ফলার বর্ণ কয়টি? 6টি। যদিও কোনো কোনো বইতে দ্বিমত আছে, কোনো কোনো বই 5টি আছে, তবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে 6টি। ফলার বর্ণ কয়টি? 6টি। কি কি? ওই যে অন্তস্থ বর্ণ 4টি শিক্ষার্থী বন্ধুরা, অন্তস্থ জ র ল ব, তার সাথে ম এবং দন্তন্য, 4টি অন্তস্থ প্লাস দুটো নাসিক বর্ণ মিলে ফলার বর্ণ। জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, ম ফলা এবং ন ফলা। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বলে ফলা। 39টা ব্যঞ্জন, কিন্তু ফলা হয় কয়টি ব্যঞ্জনের? সির্ফ 6টি ব্যঞ্জন। তাহলে ফলার ব্যঞ্জন 6টি। জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, ম ফলা এবং ন ফলা। দ্বিমত আছে, কেউ কেউ বললেন 5টি, নকে ফলা হিসেবে বললেন না, কেউ কেউ 2-1 জন। আবার কেউ বলেছেন কয়টি? 7টি। কেন? এই মূর্ধন্য ন ফলা, দন্তন্য একটা আলাদা ফলা, মূর্ধন্য একটা আলাদা ফলা। বুঝতে পারলেন? অর্থাৎ কেউ কেউ কোনো ভাষায় বললেন 7টি, দন্তন্য মূর্ধন্য দুটোকে ধরে। কেউ কেউ বললেন ন কোনো ফলায় না, ন এমনি একটা যুক্ত ব্যঞ্জন, তারা বললেন 5টি। কিন্তু বেশিরভাগ ভাষার মধ্যে 6টি। তাহলে 6টি থাকলে 6টি উত্তর দিবেন, 6টি না থাকলে ঠিক আছে 5 বা 7 দিতে পারবেন, সেক্ষেত্রে 5 দিবেন। 6টি থাকলে আর কিছু দেখার দরকার নেই। 6টি যদি না থাকে তাহলে বিকল্প কি? 5 অথবা 7 এর মধ্যে 5। ক্লিয়ার? জি। কোন বই কি দেখেছেন, কোথায় কি আছে, এগুলো দেখে বিভ্রান্ত হবে না। বিভ্রান্ত হলে বিপদ। স্যার অমুক বই এই দেখলাম, অগ্রদূতে এই দেখলাম, অমুক বইয়ে এই দেখলাম, শেকড়ে এই দেখলাম, ডালে এই দেখলাম, এত কিছু দেখতে গেলে কিন্তু ঝামেলা করবে। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, কোথাও ভুল থাকলে ভুল। এখন দেখেন, আমরা একটা শব্দ লিখবো ক্ষমা। এই শব্দটা লিখবো ক্ষমা। সেটা কি বন্ধু? এখন ক্ষমা যে লিখবো, এখানে বর্ণটার নাম আমরা বলছি যুক্ত খ। আচ্ছা, আমরা যে 39টা ব্যঞ্জন লিখেছি, সেখানে কি এই বর্ণটা লিখেছি কোথাও? আমরা 39টা ব্যঞ্জন লিখেছি একটু আগে, তার মধ্যে কি এই বর্ণটা আছে? তো যদি না থাকে তাহলে আমি লেখার সময় পাবো কই? আমার বর্ণমালায় যেটা নাই সেটা আমি পাবো কেমনে? বর্ণমালার মধ্যে লেখাটা আসলে কোথা থেকে? ওই যে জোড়া, ওই যে অনামিকা রিমন যেমন জোড়া লেগেছিল, মনে আছে? তাহলে জোড়া লাগার অধিকার কি হলো? অনামিকা রিমনেরই আছে, আপনাদের নাই? সবারই আছে। অনুকূল পরিবেশ, তাই না? সুযোগ পেলে সবার জোড়া লাগার অধিকার আছে। তো এখানে এটা যুক্ত ব্যঞ্জন। স্বর যেমন জোড়া লাগলো, অনামিকা রিমন মিলে ওই হলো, অনামিকা উত্তম মিলে ও হলো, ঠিক তেমনি এই যে ক, ওই যে প্রথম বর্ণ ক আর ওই যে পেট কাটার মধ্যে স মিলে যুক্ত খ। ক প্লাস স যুক্ত খ। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে, এই ক্ষমা শব্দে যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ নিচের কোনটি? ক্ষমা শব্দে যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ নিচের কোনটি? কিংবা ডাইরেক্ট প্রশ্ন করবে, যুক্ত খ এর বিশ্লেষণ কি? যুক্ত খ এর বিশ্লেষণ কি? যুক্ত খ এর বিশ্লিষ্ট রূপ কি? যুক্ত খ মাঝে কি কি বর্ণ আছে? যুক্ত খকে ভাঙলে কি পাওয়া যায়? যুক্ত খ কি কি দিয়ে তৈরি হয়েছে? নানান প্রশ্ন করবে, কিন্তু উত্তর একটাই, ক প্লাস মূর্ধন্য স। এখন এটা আপনি উত্তর দিয়ে গেলেন, কিন্তু কাম শেষ। কেন কাম শেষ? আরেকটা হয়তো নিচে ঘয়ে অপশনে আছে ক হস মূর্ধন্য স। শিক্ষার্থী বন্ধু, যখনই জোড়াকে ভাঙবেন তখন হস দিতে হবে। হস খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি আপনি হস দেওয়া অপশন না পান তাহলে এটা উত্তর ধরে নেওয়া যাবে বিকল্পে। আবার বলছি,
আপনি আগে দেখবেন, আগে ঝাঁপ দিবেন না, আগে দেখবেন যুক্ত ব্যঞ্জন ভাবলে হস থাকতে হবে। হস না, এই অপশনটি নাই, তাহলে আপনি কনজাংশন ধরে নেবেন। কিন্তু যদি হস থাকে তখন আর এটি উত্তর দেওয়া যাবে না। জোড়া ব্যঞ্জনকে ভাঙলে হস দিতে হবে। এমনকি দেখেন এইটা এরকম একটি বর্ণ, তিনজনের জোড়া, ত্রিভুজ প্রেম, তিনজনের জোড়া, তাহলে কি হবে এবার? তাহলে ক যোগ মূর্ধন্য যোগ কি? যোগ মূর্ধন্য। এখন এই নটা মূর্ধন্য তুমি কেমনে বুঝবেন? বুঝবেন এইভাবে যে পেট কাটা মূর্ধন্য সময় পরে, পেট কাটা না, হ্যাঁ পেট কাটা মূর্ধন্য সময় পরে কখনো দন্তন্য হবে না। ক্লিয়ার কাট কথা। এটা স্যার কি কোন ন? ছোট ছোট লাগছে, মূর্ধন্য সময় পরে যে ন আসবে সেটা মূর্ধন্য, শেষ কাহিনী। এখন হস দিতে হবে কোথায়? দুইটায়। তিনটার জোড়া হলে দুইটাই, দুইটার জোড়া হলে প্রথমটাই, চারটার জোড়া হতে পারে, তাহলে প্রথম তিনটাই হস। তবে আবার বললাম হস দেওয়া যদি না থাকে তাহলে বর্ণগুলোকে আমরা ধরে নেব, কিন্তু হস দেওয়া থাকলে একটু খুঁজবেন। দেখবেন এরকম একটি বর্ণ আছে, তো এদেরকে আমরা বলছি যুক্ত ব্যঞ্জন। কি বলছি? যুক্ত ব্যঞ্জন। অর্থাৎ একাধিক ব্যঞ্জন যুক্ত হয়ে যে বর্ণগুলি তৈরি হয় তার নাম যুক্ত ব্যঞ্জন। তাহলে দেখেন অনেকটা একরকম, অনেকটা একদম এক না, কিন্তু অনেকটা কাছাকাছি। অনেক সময় আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, পরীক্ষার প্রশ্নে বুঝতে পারবেন না। এটা কিন্তু হ যোগ ম। অর্থাৎ আমরা যখন ব্রাহ্মণ লিখি, ব্রহ্মপুত্র লিখি, ব্রহ্মা লিখি, তখন এটা হ প্লাস ম। আচ্ছা, একজন লিখেছেন স্যার ল ফলা কেমন? শিক্ষার্থী বন্ধুরা, ল ফলা, ঠিক আছে, ল ফলা হয় নিচে ল, ধরুন একটা শব্দ হলো প্রহ্লাদ। প্রহ্লাদ মহাভারতের একটা চরিত্র। তবে এইরকম উদাহরণ আধুনিক ব্যাকরণ বাংলাতে কম। ল ফলার যে উদাহরণটা বললেন স্যার, ল ফলার উদাহরণ আধুনিক বাংলায় ল ফলার উদাহরণ নাই বললে চলে, কিন্তু প্রাচীন মধ্যযুগের বাংলা অল্প একটু আছে। প্রহ্লাদ, বুঝতে পারলেন, একটা চরিত্রের নাম, মহাভারতের একটা চরিত্র প্রহ্লাদ। তো আধুনিক বাংলায় ল ফলার উদাহরণটা খুবই কম, কিন্তু বাংলা তো শুধু আধুনিক বাংলা নিয়ে না, প্রাচীন চর্যাপদের বাংলা, শ্রীকৃষ্ণ কীর্তনের বাংলা, মঙ্গল কাব্যের বাংলা, বুঝতে পারলেন। তো প্রাচীন মধ্যযুগে কোনো কোনো ক্ষেত্রে এই ল ফলার ব্যবহার আছে, আধুনিক বাংলায় ল ফলার ব্যবহারটা অনেকটা উঠে গেছে। আবার যেমন উল্লাস, তো উল্লাসের ক্ষেত্রে আবার লয়ে লয়ে যুক্ত, ফলা না, লয়ে লয়ে যুক্ত, দুটো ল, দুটো ব্যঞ্জন ল জোড়া। কিন্তু প্রহ্লাদ বা আহ্লাদ এরকম শব্দ বুঝতে পারলেন, এরকম কোন কোন শব্দে লয়। প্লাবন না, প্লাবনের প্লাবন, আচ্ছা এটা যুক্ত ব্যঞ্জন। ঝামেলা হলো লটা এখানে ঠিক ফলা না, পযোগ কি ল, ল ফলা না, পযোগ ল, যুক্ত ব্যঞ্জন, পয়ের সাথে ল। আর এই প্রহ্লাদ আহ্লাদ এই হয়ের সাথে লটা ফলা হিসাবে ব্যবহার করা হয়। ফলা মানে হলো যেখানে উচ্চারণটা একটুখানি একটু অন্যরকম, একটু উজ্জ্বল বা একটু এই টাইপের হবে। প্রহ্লাদ হয়ের উচ্চারণটা বেশি হচ্ছে, লটা হালকা সফট হয়ে যাচ্ছে। আর এখানে প্লাবন, উল্লাস, লয়ের উচ্চারণ লয়ের মতো, একদম স্ট্রেট লয়ের মতো, তাহলে সেটা ল ব্যঞ্জন। আর যেখানে উচ্চারণটা একটুখানি হালকা হয়ে যাবে সেটা হচ্ছে ফলা। এরকম ব্যঞ্জন লয় ফলার উচ্চারণ আধুনিক ব্যাকরণে খুবই কম। আচ্ছা, তাহলে এখানে আমরা বলছিলাম যে তাহলে এটা এরকম একটি ব্যঞ্জন, তাই না? দেখবেন আর একটি ব্যঞ্জন, এই যে এরকম একটি ব্যঞ্জন, এই যে আমরা যখন লিখি আমরা কি কৃষ্ণ বা উষ্ণ বা কৃষ্ণা, এরকম একটা ব্যঞ্জন লিখতে হয় না? এখানে কি আছে? মূর্ধন্য সযোগ কি? মূর্ধন্য ন। অনেকে আবার ভাবে মূর্ধন্য সযোগ ইও না, মূর্ধন্য সযোগ মূর্ধন্য। কৃষ্ণা, উষ্ণ, কৃষ্ণ। দেখবেন এরকম একটা ব্যঞ্জন আমরা লিখি, যখন আমরা কাঞ্চা লিখি, কঞ্চি লিখি, কাঞ্চন লিখি, সঞ্চয় লিখি, তখন ইয় প্লাস চ। যখন দেখবেন আমরা সাধারণ জ্ঞান লিখি, সাধারণ জ্ঞান, তখন এরকম একটা বর্ণ, এই টাইপের অনেকটা লিখতে হয়, জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান, তাহলে এটা কি বর্গীয় জ যোগ ইয়। আবার যখন আপনি গঞ্জ লিখেন, গঞ্জ, দেখবেন এরকম একটা বর্ণ আছে, গঞ্জ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, গঞ্জ, তাহলে এটা ইয় প্লাস। দেখেন দুটো একই বর্ণ কিন্তু জোড়া, কিন্তু পার্থক্য কি? একটা জ ইয়, জ ইয়, আর একটা কি ইয় প্লাস জ।
একটু সতর্ক না থাকলে অপশনে তো বারবার ঘুরে পেয়েছে জ ইউ ইউ জ ইউ চ, তাহলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে এটা হলো জ ইউ। এখানে বোঝার বিষয় নাই, শুধু আপনাকে জিনিসটা মনে রাখার, হ্যাঁ, জানার বিষয়। দেখেন শিক্ষক বন্ধুরা, আরেকটা জিনিস দেখাচ্ছে, হয়ের সাথে এরকম একটা আর হয়ের সাথে এরকম একটা। যখন আপনি লিখবেন চিহ্ন, তারপর আন্নিক, সায়ান্ন, তখন দেখবেন হয়ের পাশে এরকম কান্নপা, হ্যাঁ, হয়ের পাশে। কিন্তু অপরাহ্ন, পূর্বাহ্ন, তখন নিচে। দুটোই ন, পার্থক্য কি? একটা হ প্লাস দন্ত ন আর একটা হ প্লাস কি মূর্ধন্য। হয়ের পাশে থাকলে দন্ত ন আর হয়ের নিচে হলে মূর্ধন্য। মনে থাকবে হয়ের পাশে সাইডে দন্ত নটা একটু ছোট, ফলে নয়ের সাথে উপরে উঠলে হয়ে লটকে যায় ছোট, আর মূর্ধন্যের ঠ্যাংটা একটু বড়, এই বড় ঠ্যাং দিয়ে মূর্ধন্য নিচ পর্যন্ত চলে গেছে, চেহারাটা ভালো মতো দেখা যায়। মূর্ধন্য লম্বা পা বলে নিচে চলে গেছে, মূর্ধন্যের ডানটিটা একটু দেখবেন লম্বা, তাই না? আর দন্তন্যের ডানটিটা একটু ছোট, ফলে দন্তন্যটা উপরে উল্টে লটকে গেছে, লটকে উল্টে হয়ে গেছে, আর মূর্ধন্যটা নিচে চলে গেছে। তাহলে নিচে হয়ের নিচে অ প্লাস মূর্ধন্য, হয়ের পাশে অ প্লাস দন্তন্য। তো এরকম আরো অনেক যুক্ত ব্যঞ্জন আছে, ঠিক আছে? আর কিছু সহজ, যেমন আপনি সজ্জন, তাহলে জয় জয়, আবার উজ্জ্বল, তাহলে জয়ে জয়ে ব, আবার উচ্চারণ, সেটা চয়ে চয়ে, তাই না? পক্ক, কয়ে বয়ে, পক্কা, কয়ে কয়ে, তো কয়ে কয়ে, ছয়ে ছয়ে, ডয়, আড্ডা, উড্ডে, এগুলো বোঝা যাবে, এগুলো আমার আলোচনার সুযোগ আপনি দেখবেন। ওই ডয়ে ডয়ে, ছয়ে ছয়ে, লয়ে লয়ে, এগুলো যুক্ত ব্যঞ্জন। আবার জয়ে জয়ে ব, ছয়ে ছয়ে ব। তবে যেগুলো একটুখানি ভিন্ন রকম, একটু বোঝা যায় না, সেগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে? শেষ করবে দুটো দিয়ে, একটা দেখুন এরকম, একটা এরকম, একটা এরকম। কি এটা? এটা ত যোগ র, এ না কিন্তু, তাই না? মাত্র এর পর মাত্র ত যোগ র, ত যোগ র। এটা কি? ক যোগ র, ক যোগ র। ক্রয়, বিক্রয়, শব্দগুলো একটু মাথায় রাখবেন, ক্রয়, বিক্রয়, বিক্রি। আর এটা কি? ত যোগ র যোগ রস্য, ত যোগ, তাহলে যে হর্ষ দেব তিনটা হলে দুইটাতে, দুইটা হলে একটাতে, ত যোগ র যোগ রস্য। যখন আমরা লিখি ত্রুটি, ত্রুটি, শত্রু, তাহলে ত যোগ র যোগ রস্য। তাহলে এই যে দেখেন এটা ত যোগ র, আর এটা হলো রস্যকার, এরকম হলে রস্যকার। তর, তরের সাথে এটা রস্যকার, আর যদি তর এর সাথে মতো কিন্তু নিচের দিকে, তাহলে এটা বুঝতে হবে ক যোগ র। হয়ের রিফল দিলে হয়ের উচ্চারণ হয় না কেন? কে বলেছে হয় না? হয়। আসলে এখন কেউ বলে হৃদয় আর কেউ বলে হৃদয়, আসলে তা নয়। হৃদয় না, হৃদয় না, হৃদয়, হৃদয়, এই হৃদয়ের, এই হৃদয়ের নাম, এই হৃদয়ের। আসলে যে দোয়াল্লিন নাকি জোয়াল্লিন, হ্যাঁ, ওয়ালা দোয়াল্লিন আমিন নাকি জোয়াল্লিন আমিন, এটা নিয়ে মারামারি। কিন্তু আসলে দোয়াল্লিন না জোয়াল্লিন, একটু উচ্চারণটা দুটোই, দুটোকে টাচ করে, বুঝতে পারলেন? মাখরাজ দুটোকেই কি টাচ করতে হবে। ডাইরেক্ট দোয়াল্লিন না, ডাইরেক্ট জোয়াল্লিন না, গোয়াল্লিন, দোয়াল এবং জালের মাঝামাঝি। তো কেউ বলছে হৃদয়, এই হৃদয়, আর কেউ বলছে এই হৃদয় না, হৃদয় না, হৃদয় না, হৃদয়, হৃদয়। হদ না রদ না, হ্রদ। এখন আপনি বলছেন কি হদ, বা কেউ বলছেন হ্রদ, হ্রদ না, হদ না, কি হ্রদ, হ্রদ। হয় এবং হ্রদ দুটোকে নিতে হবে ভাই, হয় এবং রিকার দুটোকে নিতে হবে। আপনি উচ্চারণ করেন এটা আপনার বিষয়। কাজে হয় না, না হয়, আপনি করেন না, দুটোকে টাচ করতে হবে। হৃদয়, এই হৃদয়ে, এই হৃদয়ে, এই হৃদয়েও না, এই হৃদয়েও না। ওকে, আচ্ছা, এখন আমি একটু যাচ্ছি। এখন দেখেন এটা হলো তয়ে ত, এই যে ও না কিন্তু, কি এটা? ও এর কোন মাত্রা, তাহলে কি এটা? এটা ত প্লাস ত, ঠিক আছে? ত প্লাস ত। এখন দেখেন এর সাথে এরকম আছে, তাহলে এরকম আছে না? তাহলে কি হবে এবার?
ত প্লাস ত প্লাস ব। এর সাথে আবার এরকম আছে, যদি থাকে এরপর রেফ আছে, কি হবে এবার বলেন? তাহলে কি রেফ মানে র, তাহলে এখানে যাবে না, এখানে যাবে না। কোথায়? আগে। কার আগে? জয়ের আগে না, সবার আগে। দেখেন এবার এখানে রেফ যাদের মাথার উপরে থাকে তাদের সবার আগে, বুঝতে পারবেন, ভুল করবেন। রেফ যাদের মাথার উপরে আছে এরা সবাই মিলে রেফকে কি করেছে? মাথায় করে রেখেছে। যে মাথায় থাকে তার অবস্থান করতে আগে। আপনারা আমাকে মাথায় করে রাখবেন না, আমি আপনাদের গুরুজন নাকি? গুরুজন। তা আমাকে যদি মাথায় রাখেন তাহলে আপনার বাসায় যখন যাবো তখন বসতে দিবেন কি পিছনে না সামনে? তাহলে আমি যদি আপনাদের মাথায় থাকি তাহলে আমার অবস্থান আপনাদের কি সামনে। বুঝতে পারলেন? স্যার আপনি আমাদের মাথায় আছেন, আপনি পিছনে বসেন, তাহলে আপনি আমার মাথায় আছেন, আপনি আমাদের সামনে বসেন। তাহলে রেফের অবস্থান যাদের মাথার উপর আছে তাদের আগে। তাহলে ধরেন কয় রেফ ইজিক্যাল টু কি? কি? তাহলে র যোগ র। বুঝা গেছে? এই যে ময়ে ময়ে রেফ ইজিক্যাল টু কি? র প্লাস ম প্লাস ম। ক্লিয়ার? তাহলে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন বিশ্লেষণ। এবার আমরা করব, লেখেন একটা ছোট্ট টপিক যার নাম শব্দ বিশ্লেষণ। শিরোনাম লেখেন শব্দ বিশ্লেষণ। শব্দ বিশ্লেষণ। একটি শব্দ দেখেন সূক্ষ্ম, সূক্ষ্ম শব্দে বর্ণ কয়টি? কে বলতে পারবেন? কমেন্টসে একটু দ্রুত লেখেন তো যদি পারেন। সূক্ষ্ম শব্দে বর্ণ কয়টি? বর্ণ সূক্ষ্ম এই শব্দটাতে বর্ণের সংখ্যা কয়টি? আচ্ছা আপনারা লিখতে থাকেন। আপনাদের সাথে যে অনলাইনে একটু গ্যাপ পড়ে তো ওই জন্য ক্লাসটা ওইভাবে মজা করে নিতে পারি না, কারণ আপনারা কমেন্ট দিতে দিতেই আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো সূক্ষ্ম শব্দে বর্ণ কয়টি? দেখেন বর্ণ হচ্ছে এই 1 2 3 4 5। সূক্ষ্ম শব্দের বর্ণ 5টি। কি কি বর্ণ আমরা একটু দেখে নিই, বিশ্লেষণটা দেখে নিই। সূক্ষ্ম শব্দের বিশ্লেষণ কোনটি? স যোগ কি? দীর্ঘ উ যোগ ক যোগ স যোগ ম। সূক্ষ্ম শব্দের বিশ্লেষণ স যোগ দীর্ঘ উ যোগ ক যোগ স যোগ ম। এখন পরীক্ষায় হয়তো এইটুকু না, এইভাবে যদি দেয় দেখেন তো শিক্ষার্থী বন্ধুরা, সুখ্যাতি সূক্ষ্ম ভাবে, সুখ্যাতি সূক্ষ্ম ভাবে এই শব্দে বর্ণ কয়টি? গণনা শুরু করে দেন দেখি। সুখ্যাতি সূক্ষ্মভাবে শব্দে বর্ণের সংখ্যা কয়টি? সিরাজুল মুনিরা নীরা 17টি, মুজাহিদুল ইসলাম স্নিগ্ধ 16টি, জারোকেয়া বেগম 5টি, আচ্ছা 16টি, ইব্রাহিম 16টি, পুবালি 17টি, আব্দুল আহাদ 17, মোহাম্মদ জাহিদ 17, গোলাম মুস্তফা 16, সারোয়ার হোসেন বাপ্পি 17, সাব্বির তুষার 16, 17 আছে। ঠিক আছে, আমি দেখলাম 16 17 আছে, দেখে নিই। আমরা দেখি 16 নাকি 17, এই দুটো নিয়ে কনফিউজ হলো। 17 আচ্ছা দেখেন এই পর্যন্ত 5টা, তাই না? কয়টা? 5টা। 1 2 3 4 5 গুণ আমার সাথে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 16টি যারা দিয়েছেন মিস করেছেন, কোনটা মিস করেছেন খুঁজে দেখেন।
তাহলে এই শব্দটিতে বর্ণ কয়টি? 17টি। কয়টি? 17টি। ছোট শব্দ দিয়ে আপনারা তো ভয় পাচ্ছেন বড় দেখে, তাই না? এত বড় স্যার কি করব। লিমা শব্দে বর্ণ কয়টি? লিমা শব্দে বর্ণ হচ্ছে 4টি। যদি বলে লিমা শব্দে ব্যঞ্জন কয়টি? ব্যঞ্জন 2টি। লিমা শব্দের স্বর কয়টি? 2টি। প্রশ্ন পরীক্ষা করতে পারি, স্বর কয়টি? স্বর 2টি। ব্যঞ্জন কয়টি? বর্ণ কয়টি? যদি লিমা শব্দের বিশ্লেষণ কি, আমরা ভাঙবো। লিমা শব্দের প্রথম বর্ণ কি বলেন তো? লিমা শব্দের প্রথম বর্ণ কি? এটা না, এটা না, ল। খুবই জরুরি জিনিস, খুবই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন শুধু এটুকু ভাবেন, লি লি, ই আগে না ল আগে? যদি ই আগে হতো তাহলে তো লি হবে না, হবে ইল। ইল, ইল নাকি লি, এটা পরে ল আগে। শিক্ষার্থী বন্ধু খুবই জরুরি জিনিস। মানে আমরা এরপরে ধ্বনি পরিবর্তনে যাবো, আজকে শুরু করবো একটু ধ্বনি পরিবর্তন। আদি কোনটি? আদি স্বরগম, অন্ত স্বরগম, মন্ত স্বরগম। আপনি স্বরই তো চেনেন না, কোনটা আগে কোনটা পরে বোঝেন না, তাহলে আপনি স্বরগম স্বরলোপ আদি না মধ্য অন্ত বুঝতে পারবেন না। আজকের ক্লাস একজন ধরেন করছে না, তো আমরা তো সুবিধা রেখেছি, তো ভিডিও দিচ্ছি, ছাত্র কিন্তু আমার 1200-1300, কিন্তু ক্লাস করছে স্রেফ কি এই 300, 350, 400 জন। বাকিরা কি ক্লাস করছে না? টাকা দিয়েছে, ক্লাসটি কি করছে? কখন করে? আরাম আশ করে পরে করে। তবু আমরা ব্যবস্থা রেখেছি বলে তারা পারছে। কিন্তু যদি ক্লাস না দেখতে এই ক্লাসটি, পরের ক্লাসে যখন যাবে দেখবেন যে হা হয়ে থাকবে। তো আগে হচ্ছে ল, তারপরে ই, বুঝতে পেরেছেন? তারপরে কি ম, তারপরে আ। কার কখনো ব্যঞ্জনের আগে হয় না, কার যার সাথে থাকে, কার সহায়ক, কার সবসময় যে ব্যঞ্জনের সাথে থাকে তার কি পরে। ওকে, এখন দেখেন এবার কি, এবার দেখেন আমাদের তো এটি শব্দ হলো প্রিয়ে। আপনারা আমাকে এবার বলবেন শব্দটা কি? প্রিয়ে। পরীক্ষা করতে দিলে এই শব্দের প্রথম ও শেষ ব্যঞ্জন যথাক্রমে, এই শব্দটির প্রথম ও শেষ ব্যঞ্জন যথাক্রমে বলে হয়তো অপশন দিবে, তাহলে লেখেন দেখি আপনারা, প্রথম ও শেষ ব্যঞ্জন। প্রিয় শব্দটির প্রথম ও শেষ ব্যঞ্জন। লিখছেন আপনারা? হ্যাঁ, চেষ্টা করেন দেখি। প্রিয়ে, আচ্ছা প্রথম হচ্ছে প, শেষ ব্যঞ্জন অন্তস্থ না, হয়নি, ভুল হয়েছে, পযোগ অন্তস্থ না। কণিকা ঘোষ, পযোগ অন্তস্থ, ভুল হয়েছে। ইব্রাহিম মৃধা, পযোগ র। আমি বলেছি প্রথম ও শেষ, ইব্রাহিম মৃধা ভুল করেছেন। গোলাম মোস্তফা, প অন্তস্থ, গোলাম মোস্তফা আমার প্রিয় শিক্ষার্থী, ভুল হয়ে গেছে তোমার। পুবালি, প প্লাস অন্তস্থ, ভুল। নির্ঝর তমালিকা, প প্লাস অন্তস্থ, প প্লাস ই, প প্লাস ই, শেষে ই কোথা থেকে আসলো? আচ্ছা, প্রথম বর্ণ প, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, প্রথম বর্ণ কি প, কিন্তু শেষ বর্ণ অন্তস্থ না তো কি এ। এ এখানে ভাবেন তো অন্তস্থ আগে না এখানে আগে? অন্তস্থটা আগে, একারটা পরে, একারটা কি পরে। তাহলে প যোগ র যোগ রস্বই যোগ অন্তস্থ যোগ এ, তাহলে প্রথম বর্ণ প, শেষ বর্ণ কি এ। এ, এই যে অন্তস্থ একার, একার আগে অন্তস্থ পরে না, কার সবসময় ব্যঞ্জনের কি পরে হয়। দিয়ে, দিয়ে যদি হয় দিয়ে, তাহলে প্রথম কি দ, কিন্তু শেষ কি অন্তস্থ, শেষ হলো এ, তাহলে দয়ের পরে ই, তারপরে অন্তস্থ, তারপরে এ। বুঝেছেন? বুঝতে হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, কিছুটা কি মাথায় ঢুকেছে? আমি এবার একটা শব্দ লিখে দিই তো আপনারা দেখি, ভাঙেন। ভাঙেন একটি শব্দ,
প্রসিত ভর্তিকা, প্রসিত ভর্তিকা ভেঙে ফেলে একটু চেষ্টা করেন, হ্যাঁ একটু চেষ্টা করেন, চেষ্টা করলে আপনাদের ভালো হবে, ভুল করলেও শেখাটা ভালো হবে। ও আচ্ছা, আমি ব্যঞ্জন বলেছিলাম, সরি শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ যদি ব্যঞ্জন বলি তাহলে আপনারা ঠিক আছেন, হ্যাঁ আমি বলে ফেলতে পারি, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ আমি যদি ব্যঞ্জন বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা তাহলে ঠিক ছিল, ব্যঞ্জন বললেন তো মোহাম্মদ আবু জাফর, ঠিক আছে, তাহলে আপনারা ঠিক আছেন, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এইবার আপনারা কি করবেন, এবার আমার এই শব্দটা ভেঙে দেখান, তাহলে আমি বুঝবো আপনারা বুঝেছেন, ঠিক আছে জাকিয়া রয়না, ঠিক আছে। আচ্ছা ওকে শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ আমি যদি ব্যঞ্জন বলে থাকি তাহলে আপনাদের উত্তরটি ঠিক আছে, হ্যাঁ পজগন্তস্থ বর্ণ বলে ঠিক নয়। আচ্ছা এইবার এই শব্দটাকে আমরা ভাঙতে চাই, ঠিক আছে, পজগা সবাই দিয়েছেন, থ্যাংক ইউ। আমরা এবার ভাঙতে চাই, একটু আমার সাথে সাথে ভাঙবেন, শব্দটাকে ভাঙবো। প্রথম কি লেখেন প, প্রথম বর্ণ প, তারপরে কি এই যে র, তারপরে কি ও, এখন কি আবার একার আর আকার দিয়ে না, একার আর আকার মিলে কি ওকার ও, তারপরে কি মূর্ধন্য ষ, তারপরে ই, তারপরে ত, তারপরে ভ, তারপরে র, ক্লিয়ার, র এর পরে ত, তারপরে কি রি, তারপরে ক, তারপরে আ। দেখেন ঠিক আছে না ভুলভাল করেছি? বয়স হয়ে গেছে তো মাঝে মাঝে তো ভুলভাল হইতে পারে, আপনারা ধরা দিবেন, ঠিক আছে জি। এর নাম শব্দ বিশ্লেষণ, কি নাম? শব্দ বিশ্লেষণ। হ্যাঁ থ্যাংক ইউ, আপনারা সবাই পারছেন ইনশাআল্লাহ। পর সহিত ভর তরিকা, ফাইন থ্যাংক ইউ, হ্যাঁ ইনশাআল্লাহ বুঝে গেছেন। তাই বাসায় একটু প্র্যাকটিস করবেন, আমি তো দেখতে পাচ্ছি না, সবকিছু লেখাতে পাচ্ছি না, সময় নষ্ট হচ্ছে বলে আপনারাই যে বিশ্লেষণ প্র্যাকটিস করবেন। এবার আমরা আরেকটা ছোট জিনিস শিখে আজকের পরীক্ষা শুরু হবে 10:45-এ। সবাইকে জানিয়ে রাখছি আজকে পরীক্ষার লিঙ্কটা কখন পাবেন? 10:45 ঠিক আছে। আমি ক্লাস শেষ করব, করার পরে গতদিন একটু আগে অনেকে মানে চলে গেছিল, এটি আসতে হবে না, ক্লিয়ার। আজকে আমি ক্লাস শেষ করে আমি নিজের লিঙ্কটা দিব, অর্থাৎ সেভ 10:45 আজকে পরীক্ষাটা শুরু হবে। তা আমরা এখন আরেকটা টপিক একটু শিখে নিব, ছোট একটা টপিক, যার নাম অক্ষর বিশ্লেষণ। অক্ষর আমরা এর আগে বললাম শব্দ বিশ্লেষণ, তার আগে বললাম ব্যঞ্জন বিশ্লেষণ, এখন শিখবো কি অক্ষর বিশ্লেষণ। আচ্ছা অক্ষর, অনেকে কিন্তু অক্ষর মানে মনে করেন বর্ণ, এখানে একটা ভুল হয়, অক্ষর মানে বর্ণ না, ক্লিয়ার। অক্ষর মানে আমরা অনেকে অক্ষর মানে মনে করি বর্ণ, অক্ষর মানে বর্ণ না, অক্ষর হচ্ছে সিলেবল। অক্ষর কি সিলেবল, ইংরেজিতে সিলেবল যাকে বলে, আর বর্ণ হলো লেটার, বুঝছেন? বর্ণ হচ্ছে লেটার, ক খ গ ঘ ই বি সি ডি, আর অক্ষর বর্ণ, অক্ষর হচ্ছে সিলেবল। অক্ষর কি যদি প্রশ্ন করে লিখবেন, অক্ষর হলো উচ্চারণের একক। অক্ষর কি? অক্ষর হলো উচ্চারণের কি একক, অক্ষর হলো উচ্চারণের একক, উচ্চারণের একককে বলা হয় অক্ষর। বর্ণের সাথে সংশ্লিষ্টতা নাই, উচ্চারণের সাথে সংশ্লিষ্ট। অক্ষর নির্ভর করে কিসের উপর? উচ্চারণ। দেখেন মেবি 36 বা 37 বিশেষ একটা প্রশ্ন হয়েছিল, দেখবেন বন্ধন, নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা সারি কোশ্চেন করেছেন, আমি এক্সাক্ট বলতে পারছি না, মেবি 37 মেবি বা তার কাছাকাছি, আগে পরে 36 বা হতে পারে। তো ছিল বন্ধন শব্দ অক্ষর কয়টি? নিশ্চয়ই আপনার উত্তরটা এতদিনে জেনে গেছেন। বন্ধন শব্দ অক্ষর হচ্ছে 2টি,
বর্ণ শব্দ অক্ষর দুইটি, বর্ণ কিন্তু দুইটি না, বর্ণ কয়টি? চারটি। অক্ষর শব্দে বর্ণ, বন্ধন শব্দে বর্ণ কয়টি? বর্ণ চারটি। কি কি? ব যোগ ন যোগ ধ যোগ ন। কিন্তু অক্ষর দুইটি। কি কি? বন্ধন, বন্ধন। তার মানে কয়টা বর্ণ সেটা বিষয় না, বিষয়টা আমি উচ্চারণ করতে গিয়ে কতবার আমি কি বাতাস বের হয়। শুনেন, কৌশলটা বুঝে নেন। একটা শব্দ উচ্চারণ করতে গেলে, আচ্ছা আমি একটু পিছনে যাই, একটু মনোযোগ দিবেন। বুঝে ফেললে 1 মিনিটে ক্লাস শেষ, যদি বুঝে ফেলেন। আর যদি না বোঝেন তাহলে সারা রাত যদি পেছাল পারি কাম হবে না। কাজে গভীর মনোযোগ দিবেন। ওই যে তাই না আমার সেই বসের ডায়লগ, বুঝলেই কি যেন বুঝ পাতা, তাই না? না বুঝলেই তো বুঝতেই পারছে না কি পাতা যেন? হ্যাঁ, তেজ পাতা। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা বর্ণ প, প উচ্চারিত হয় কোথায়? ঠোঁটে। প ঠোঁটে উচ্চারিত হয়, সেটা ফুসফুসের বাতাস কি করে? ধাক্কা দিয়ে পকে বের করে। এখানে উচ্চারিত হয় ঠোঁটে, কিন্তু দূরে যায়, ওই যে দূরে যাচ্ছে কেন? বাতাস ধাক্কা দেয়। চ বললাম, চ উচ্চারণ হলো কোথায়? তালুতে। তো তালুতে থাকে না, দূরে যায় কেন? উচ্চারণ হয় তালুতে, কিন্তু বাতাস, ফুসফুসের বাতাস এসে ধাক্কা দিয়ে বাইরে নিক্ষেপ করে। চ, প, চ। কিন্তু পচা, একটা শব্দ হলো পচা। এখন পচা এই শব্দটাকে বাতাস একবারে বের করতে পারে না। বাতাস একটা বর্ণকে একবারে বের করতে পারে, কিন্তু একটা শব্দে তো একটা বর্ণ থাকে না, 2টা থাকে, 3টা থাকে, 5টা থাকে। আমরা একটা শব্দ লিখেছিলাম 17টা বর্ণ ছিল। শব্দ তো নানা সাইজের, তো শব্দকে বাতাস একবারে বের করতে পারে। শব্দের বাতাসের একটা সক্ষমতার মাত্রা আছে। শুধু ক এটা বাতাস বের করলো, চ বের করলো, প বাতাসটা একটা বর্ণকে অনায়াসে বের করতে পারে। কিন্তু যখন আপনি অনেকগুলো বর্ণ দিয়ে একটা শব্দ বানান, এই শব্দকে বাতাস একবারে বের করতে পারে না। শব্দের সেই সক্ষমতা নেই। আপনি ভাবছেন যে আপনি একবারে বলছেন, মনে করছেন একবারে বলছেন, আসলে একবারে না। আমি একবারে বলছি, আমার বাতাস একবারে। বাতাস কি করে জানেন? ভেঙে দেয়। বুঝলেন? আমি আমার কোচিং এ সরাসরি ক্লাস হলে আমি আরো খুব মজা করে ক্লাস নেই। অনলাইন অনেক কিছু আমি বলতে পারছি না, বোঝাতে পারছি না, কারণ আপনাদেরকে আমি এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এক্সপ্রেশনটা না দেখলে আসলে গল্প করে মজা হয় না। আপনারা মজা পাচ্ছেন না, বিরক্ত হচ্ছেন না, কি করছেন? আমি বলি যে এটা এরকম একটা কেক, এই কেকটা আমাকে একজন খেতে দিয়েছে। একজন শিক্ষার্থীর বাড়ি বেড়াতে গেছি, সে আমাকে এই কেকটা খেতে দিয়েছে, কিন্তু আমি কেকটা খেতে পারছি না। কিছুতেই খেতে পারছি না, অনেক চেষ্টা করছি কিন্তু খেতে পারছি না। কেন? কারণ কি? কারণ হলো এই কেকটা আমার মুখে ঢুকছে না। আমার হায়ের চেয়ে এই কেকটা বড়, আমি যতই হা করি ঢুকে না। এদিকে টানলাম, যায় না। আচ্ছা, এই কেকটা খাওয়ার সক্ষমতা আমার নাই? এই কেকটা খাওয়ার সক্ষমতা আমার আছে না নাই? আচ্ছা, আছে। বিশ্বাস না হলে আপনারা একদিন আমাকে ডেকে প্রমাণ করতে পারেন যে স্যার এই সাইজের কেক একটা দেবো, খান দেখি। আমার সক্ষমতা আছে, আমি কেন খেতে পারছি না? আমার মুখের নাই। এই কেকটা খাওয়ার সক্ষমতা ব্যক্তি জুয়েলের আছে, কিন্তু মুখের নাই। মুখে কি করতে হবে? ওর সাইজ করে দিতে হবে, কেটে দিতে হবে সার্ভিস। আপনি যদি আমাকে একটা এই সাইজের কেক দেন, আমার সক্ষমতা আছে। বিশ্বাস না হলে বলছি, প্রমাণ করতে চাইলে আমাকে ডেকে প্রমাণ করবেন যে স্যার আমি মানি না, আমি দেখতে চাই। এই সাইজের কেক খাওয়ার সক্ষমতা স্রষ্টা আমাকে দিয়েছেন, খেতে পারবো। আমার মুখকে দেয়নি। মুখকে কি করতে হবে? সার্ভিস করে দিবেন হবে না, সার্ভিস করে দিলাম না, এটাকে আমাকে 16 পিস বা 32 পিস করে দিতে হবে। আপনি আমাকে একটু এই সাইজের কেক দিলেন যে স্যার দেখে খান তো একবারে, কেমন পারেন? পারবো না? পারবো না? আমিও পারবো, আমার মুখও পারবে। এইটাকে কি আমার 16 ভাগ করতে হবে না 2 ভাগ করতে হবে? এইটুকু কেক খাওয়ার সক্ষমতা আমার যেমন আছে, আমার মুখেরও আছে। তো এরকম শব্দেরও নানান সাইজ, কোন শব্দ ছোট, কোনটা মাঝারি, কোনটা বড়, কোনটা আরো বড়। ফলে এই শব্দকে যখন আমরা বের করি, তখন আমি হয়তো মনে করছি একবারে বললাম, কিন্তু শব্দটাকে বাতাস কি করে? সক্ষমতা অনুযায়ী মাঝখান দিয়ে একটু একটু করে কেটে টুকরো করে নেয়। এই টুকরোগুলোর নাম অক্ষর। টুকরোগুলোর নাম কি? অক্ষর। তাতে কয়টা বর্ণ? তার সাথে না, বাতাসটা কতবারে? ক্লিয়ার? আচ্ছা দেখেন, আমরা যদি অক্ষর এই শব্দটাকেই ভাবি যে অক্ষর শব্দে কয়টি অক্ষর?
বর্ণ কয়টি না অক্ষর শুধু অক্ষর কয়টি? দেখেন আমরা বাতাসটা বের হচ্ছে কয়বারে জানেন? আপনি বলেন দেখেন, অক্ষর অক্ষর, দুইবারে বলছেন অক্ষর। বলেন স্যার আমি তো একবারে বলছি অক্ষর অক্ষর। আপনি একবারে বলছেন ভাই, কিন্তু আপনি একবারে বলে বাতাস কিন্তু দুইবারে বলছে অক্ষর। ওই যে বন্ধন, বলেন স্যার আমি বলছি বন্ধন বন্ধন, একবারে না একবারে না। আপনি যতই দ্রুত বলেন বাতাস তত দ্রুতই কি করবে মাঝখান দিয়ে। এবং একটা আর মজার বুদ্ধি আছে, একটা পাতলা পালক, হ্যাঁ কবুতরের একটা পাতলা পালক একটা মুখের কাছে রাখবেন, উচ্চারণের সময় দেখবেন যতবার এটা কি হবে বাতাসে বাড়ি খাবে। আর একটু স্লো মোশনে বললে কিন্তু ধরা পড়বে, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন তো, একটি হলো মা, এটাকে বাতাস কয়বারে বের করবে দেখেন তো? মাকে বাতাস কয়বার লাগবে? মা আ, ও মা আ না, মা আ না, বর্ণ দুইটা কিন্তু বাতাস একবারে। একটা বর্ণকে যে বাতাস একবারে বের করতে বর্ণ একাধিক করে বের করতে পারবে, কিন্তু আমরা নাও পারতে পারি। তাহলে মা মা একবারে বাতাস করছে মা, বাতাসটা একবারে মুখে মা। তাহলে এটা হলো ছোট কেকের মতো, কিন্তু মামা কেন স্যার আমি একবারে বলবো মামা মামা হবে না। আপনি একবারে বলছেন, মুখ বলছেন মা 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 মা, এই যে বাতাস বের হলো মা মা, দুই অক্ষরের শব্দ। জাম কয় অক্ষরের শব্দ? জাম, বর্ণ কিন্তু তিনটা আছে, তিনটা কিন্তু অক্ষর কয়টা? ভাই আমাকে 1 কেজি জাম দেন, বলবেন যা আম না, জাম একবারে, জাম একবারে হচ্ছে। কিন্তু জামা জামা দুইটা, জামাই তাহলে কি তিনটা, তাই না? জামাই নাকি জামা আই, বর্ণ একটা বাড়ালাম কিন্তু বাতাসকে আর অতিরিক্ত বার নিতে হয়নি, এটা এর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে কি যা মাই, যা কি মাই, দুই অক্ষর। যা মাত কি, যা আর একটা মাত। জুয়েল, দেখেন তো জুয়েল কয় অক্ষরের শব্দ? জুয়েল, জুয়েল দুই অক্ষর। নজরুল কয় অক্ষরের শব্দ? নজরুল নাকি বলে নজরুল, কবি নজরুল নাকি নজরুল। বাংলাদেশ কয় অক্ষরের শব্দ? বাংলাদেশ, মুসলিম স্যার বাংলা আর একটা দেশ না, বাংলা একবারে না, বাংলা দেখেন বলেন বাং, এই যে বাংলা। দেশ আবার একবারে দেশ, দেশ না দেশ, বাংলাদেশ। রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান। ইংরেজি দুটা, ইন না তিনটা সরি, রেজি না ইং রেজি, কিন্তু ইংলিশ দুইটা, ইংলিশ ইংলিশ, কিন্তু ইংরেজি ইংরেজি। ঠিক আছে? তো অক্ষর কিছু না, আপনি যদি বোঝেন কৌশলটা, আপনি ওই যে অক্ষরগুলো দেখবেন না কয়টা বর্ণ, উচ্চারণ করবেন আর আঙ্গুলে গুনে নেবেন। বন্ধুত্ব কয় অক্ষর শব্দ? বন্ধুত্ব, মনে মনে বলেন বা জোরে জোরে বলেন, বন্ধুত্ব তিন, তাই না? বান্ধবী তাও তিন, বান্ধবী। প্রসিত ভর্তিকে আমরা একটা বর্ণ দিয়ে শব্দ দিয়েছিলাম, প্রসিত ভর্তিকে উচ্চারণ করে দেখেন তো কয় অক্ষর? আঙ্গুলে গুনবেন, উচ্চারণ করবেন আর নিঃশ্বাসটা গুনবেন, এখানে চেষ্টা করেন। প্রসিত ভর্তিকা লেখেন দেখি, শেষ কিন্তু ক্লাস আজকে মোটামুটি। প্রসিত ভর্তিকা লেখেন। আচ্ছা, মিরাজ অনেক লিখেছেন 7টি, ইস্তিয়াক সাব্বির লিখেছেন 3টি, ফরহাদ হোসেন 6টি, মনিরুল 6, শাহজাদ 6, তাওহিদ তারিফ 6, সাব্বির রহমান 4 না 8 লিখেছেন বুঝতে পারছি না, আব্দুর রাজ্জাক 6, নাইমুল হুদা 5, সিরাজুল মুনিরা নীরা 6, জিম 6, আল ইমরান 6, শিলা দাস। আচ্ছা দেখি আমি, হ্যাঁ প্রসিত ভর্তিকা। আচ্ছা আপনারা লিখছেন, আমি একটু বলি দেখেন তাহলে কি, প্রো প্রো শীত না, শীত আলাদা, প্রো শীত
6টি, প্রো এখন একজন লিখছেন 3টি, কেমনে হচ্ছে প্রসি নাকি প্রসিত আর ভর্তি না প্রসি 3টি লিখেছেন, দু একজন 3 বা 4টি, 6টি অনেকে লিখেছেন, মানে অনেকেই বুঝেছেন, দু একজন বুঝেন নাই। একটু স্লো মোশনে বলবেন না, তাড়াহুড়ার দরকার নাই, তাড়াহুড়া করতে গেলে আপনি দমটা বুঝতে পারবেন না, একটু স্লো, তাড়াহুড়া নাই। প্রসিত ভর্তিকা। আচ্ছা লাস্ট শব্দ দিব, বিশ্ববিদ্যালয় শব্দ অক্ষর কয়টি বলেন? বিশ্ব অ্যাডমিশন টেস্টে এসেছে প্রশ্নটি, বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর কয়টি? দ্রুত লেখেন, পরীক্ষায় যাব এক্ষুনি। বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর কয়টি? আর যারা একটু তোতলা তাদের কি হবে, তাই তো? আচ্ছা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ সবাই লিখছেন, নীরা লিখছেন, শিলা দাস লিখছেন, মনিরুল ইসলাম, গোলাম মুস্তফা, হারুনা রশিদ, পুবালি, হ্যাঁ গুড, এই যে সবাই বুঝে গেছেন, থ্যাংক ইউ। আচ্ছা সাব্বির তুষার লিখলেন 6টি, কেন সাব্বির তুষার? সাদিয়া তালুকদার লিখলেন 6টি, কেউ কেউ 6টি লিখছেন, কনক আর বন্ধন, আচ্ছা গুড। 5টি 6টি, যারা 6টি বলছেন, 6টি কেউ কেউ বলেছেন, তারা আমাকে 6টি বোঝান তো। দেখেন 20 বিদ্যা, ল অয় না তো কি লয়, লয় বিশ্ববিদ্যালয় অয় আলাদা না, লয় বিশ্ববিদ্যালয়, 5টি। ওকে একটু চেষ্টা করবেন, হ্যাঁ অনেকে সবাই ঠিক করছেন, দু একজন হয়তো একটু মিসগাইড হয়ে যাচ্ছেন। আর বিশ্ববিদ্যালয়। কলেজ কয়টা অক্ষর? কলেজ, কলেজ, কলেজ দুইটা, কিন্তু কলেজে তাহলে কলেজে 3টা। তো আজকে পর্যন্ত থামবো আমরা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আপনারা একটু পরে পরীক্ষা দেবেন, আপনারা বের হয়ে ঢুকতে পারেন অথবা এখন থাকেন, আমি 2-3 মিনিটের মধ্যে কি করব, পোস্টের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? আর এই লিঙ্কটা কালকে দুপুর 12টা পর্যন্ত, যেহেতু অনেকে অবজেকশন দিয়েছেন, আমি চেয়েছিলাম যে পরীক্ষাটা একটা সার্টেন টাইমে নিব যাতে আমাদের রেজাল্টটা দিতে সুবিধা হয়, অনেকে পরে হয়তো আবার দেখে দেখে দিবেন। তো আপনারা অনেকে, যেহেতু অনেক শিক্ষার্থী আছে যারা হয়তো প্রথম তো গ্রাম গ্রামে আছে, সবসময় নেটওয়ার্কটা পায় না, নেটটা পায় না, পরদিন সকালে হয়তো শহরে বা কোথাও এসে তারা একটু অ্যাটেন্ড করে। আসলে আমাদের দেশে সীমাবদ্ধতা তো আছে নেটের, আবার অনেকের হয়তো 3G কিংবা কোনো এলাকায় কম। তো আমরা আজকের প্রশ্নটি এখন 10:45 জাস্ট দিয়ে দিব, এবং এটা আগামীকাল 12টা পর্যন্ত যারা পরীক্ষা দিবে তাদের টাইম রেজাল্ট হিসাবে কাউন্ট করবো, ঠিক আছে? এখন থেকে আগামীকাল 12টা পর্যন্ত, তারপরে আর কাউন্ট করবো না, তো পরীক্ষা দিতে পারবেন। আমরা হয়তো কালকের দিনটা সারাদিন প্রশ্নটা রাখবো। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আমরা শিখলাম। আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন, যত বোঝার চেষ্টা করবেন, তত কিন্তু আত্মবিশ্বাস বাড়ে। আত্মবিশ্বাস বাড়া একটা জরুরি, ঠিক আছে? ধন্যবাদ, শুভরাত্রি, দেখা হচ্ছে আগামী দিন 9টায়। কয়টায়? 9টায়, ঠিক আছে? বুধবার রাত 9টায়। আল্লাহ হাফেজ।